গত বছর? জি দুটা ক্লাস স্যার। পেয়েছিলাম। ২ টা আ স্যার, ২ টার মতো। আচ্ছা ২ টার মতো ক্লাস পেয়েছিলে। তো এটা তো আসলে অনেকদিন আগের কথা। তোমার প্রায় ১.৫ বছর হয়ে গেছে সেটার। এনিওয়ে আসলে আমার মনে হয় মানে আমি পার্সোনালি মনে করি যে যেহেতু এই যে এখন ক্লাস শেষ পর্যন্ত সেশনালটা শুরু হলোই। এটা আসলে আরো আগে শুরু হলেই ভালো হতো। অন্তত কিছু এগিয়ে থাকতো। কারণ শেষ পর্যন্ত তো অনলাইনেই হচ্ছে। তো এখন কিছু করার নাই। ডিসিশন আসে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, সেখান থেকে যা আসছে সেটাই এখন আমাদের করতে হবে। তো আমি একটু কুইকলি তোমাদের সিলেবাসটা আমরা যদি একটু চেক করি। আমি মিটিংটা রেকর্ডিং শুরু করে দেই। Recording in progress. আচ্ছা। তো তোমাদের আমি জানি যে অবশ্যই ডেফিনিটলি ২ টা ক্লাস যখন তোমরা পেয়েছো সিলেবাস বা অনেক ইনস্ট্রাকশনস তোমাদের কাছে এসছে। কিন্তু তারপরেও আমাদের আসলে এখন তো মোড অফ মানে ক্লাসটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে আর অনেক দীর্ঘদিনের ব্যাপার। সো আমরা মাঝখানে তোমাদের উপর দিয়েও স্ট্রেস গেছে। কারণ তোমরা ২ টা টার্ম অনলাইনে মানে ক্লাস করেছো। সো অনেক কিছু তোমরা অলরেডি পড়ে ফেলেছো, পরীক্ষা দেও নাই। এখন এই বিষয়গুলো মাথায় রেখে আমরা একটু কুইকলি যে আমাদের আসলে এই কোর্সে কি কি আছে সেটা যদি আমরা একটু দেখি যে আমাদের এটা C100 সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে এটা আমাদের একেবারে একটা কি বলবো মানে এটা একটা বেস, একটা আমাদের ফাউন্ডেশন। মানে এই কোর্সের জিনিসপত্র যদি আমরা ঠিকঠাক মতো না বুঝতে পারি তাহলে এটা আমাদের সারা জীবন ভোগাবে। এবং এবং তোমাদের আসলে একটু আনফরচুনেটি যে তোমরা এইটা ঠিক মতো না করে অলরেডি তোমার কি করেছো, এটাকে কি বলে মেকানিক্স করছো, তোমার অন্য আর কি তোমার আচ্ছা তোমাদের আমি অ্যাডমিট করতে করতে তো টাইম যাচ্ছে। আচ্ছা দেখি আচ্ছা সিআর কে আছো এখানে, রোল নাম্বার বলো তো একটু। জাহিদ আছিস? আচ্ছা ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা কেউ একজন একটু ভলান্টারিলি আমি তোমাকে কোনো একজনকে কো-হোস্ট বানাই দিচ্ছি যে অ্যাড, কারণ এই যে তোমরা অনেক সময় বের হয়ে যাচ্ছ তো মিটিং থেকে, ওই ওদের আবার অ্যাডমিট করাটা খুব আসলে আচ্ছা আমি ওয়েটিং রুমই সরাই দিই, সেটাই সবচেয়ে ভালো। হ্যাঁ ঠিক আছে, ওয়েটিং রুমই চলে আমি সরিয়ে দিয়েছি, এখন অসুবিধা হবে না কারো জয়েন করতে। তো ঠিক আছে আমরা একটু ফিরে দেই আমাদের সিলেবাসটাতে। আমি যেটা বলছিলাম যে আমাদের আসলে এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এখানে আমাদের বেশ কিছু বেসিক জিনিস আমরা শিখবো সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে। শুধু সিভিল ইঞ্জিনিয়ার না, সবাইকে এটা আসলে এগুলো জানতে হয়। মানে ইঞ্জিনিয়ার হিসেবে যে কোনো ইঞ্জিনিয়ারদেরই এগুলো আসলে জানতে হয়। তো এখানে আমরা যেগুলা কোর্সে অফার করছি তোমরা যদি একটু খেয়াল করো, একটু তোমরা এটা আহ, দেখতে পারো যে প্রথম কথা হচ্ছে যে আমাদের ইন্ট্রোডাকশনে আছে যে হ্যান্ডলিং ইনস্ট্রুমেন্টস, দেয়ার ইউজেস, লেটারিং, নাম্বারিং। তোমরা হয়তো এগুলো অলরেডি তো ক্লাস পেয়েছিলে, হয়তো কিছু মনেও করতে পারে আমি যখন তোমাদেরকে এগুলো বলবো। তারপর আমরা প্লেন, জিওমেট্রি, পেন্টাগন, হেক্সাগন, অক্টাগন, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা এগুলো তোমরা অনেক এর মধ্যে কিছু কিছু জিনিস তোমরা ইন্টারমিডিয়েটে ল্যাবে করেছো, ম্যাথমেটিক্স ল্যাবে। তারপরে আমরা প্রজেকশন শিখবো, প্রজেকশন কিভাবে একটা জিনিসের ভিউ কিভাবে আমরা ডিনোট করি, একটা কোনো কিছুকে দেখার পারসেপশন গুলা কি কি, ডেভেলপমেন্ট অফ ডিফারেন্ট টাইপস অফ সেকশন, আমরা কিভাবে সেকশন কাটি। তোমার এই যে তোমরা যারা বায়োলজি ছিল তোমার ইন্টারে, তারা হচ্ছে সেকশন, ক্রস সেকশন, লং সেকশন এইসব জিনিস সব শুনে আসছো। তো এখন একটা আমাদের বিল্ডিং এর ক্রস সেকশন, একটা কোনো কিছু স্ট্রাকচারাল জিনিসের ক্রস সেকশন কিভাবে কিরকম, সেটা লংগিটিউডাইনাল সেকশন কিরকম, প্ল্যান সেকশন কিরকম। তো এই জিনিসগুলো আমরা একটু দেখবো। ফাইনালি আমরা বিল্ডিং তোমার ড্রয়িং দেখবো। তোমরা এখানে দেখো এখানে অনেক কিছু লেখা আছে যে আইসোমেট্রিক ড্রয়িং এর নিচে অনেক কিছু লেখা আছে, বাট অ্যাকচুয়ালি সবকিছু আমাদের এখানে কভার করবে না। এই যে অনেক কিছু আমরা ধীরে ধীরে পরবর্তী লেভেলে, পরবর্তী টার্মে অটোক্যাড, আরসিসি ডিজাইন এসবে আমরা কভার করবো। তো তোমরা একটু দেখো, আমি তোমাদের আমি একটু মিউট করছি একটা ফোন অ্যাটেন্ড করে। তোমরা একটু এই জিনিসগুলো একটু দেখতে থাকো, আমরা এরপরে লেকচারে চলে যাবো। 1 মিনিট।
আচ্ছা, তো সরি, তোমার এখন আসো ক্লাসের বিষয়। আচ্ছা, তো তোমাদের যদি কারো কিছু মনে থাকে, তোমরা এই যে দুইটা ক্লাস যে করেছো, এখানে কিছু তোমরা ক্লাস অ্যাসেসমেন্ট অ্যাসাইনমেন্ট কিছু জমা টমা দিয়েছিলে, মনে পড়ে নাকি? এবিসিডি স্যার লেটারিং এন্ড নাম্বারিং দিয়েছিলাম, লেটারিং এন্ড নাম্বারিং। আচ্ছা আচ্ছা, লেটারিং নাম্বারিং দিয়েছো। আর ইনস্ট্রুমেন্ট সম্পর্কে কি পড়ালেখা করেছো? তোমাদেরকে এগুলা তো মানে বলার কথা যে কোনটা কি। আমি আজকে আরেকটু যাবো, বাট লেটারিং নাম্বারিং তোমরা অ্যাসাইনমেন্ট দিয়ে দিছো, এই তো? জি স্যার। ওকে, জি ঠিক আছে, স্যার। ফাইন, গুড। তাহলে এটা আমরা এখান থেকে অমিট করে দিব, কারণ যেহেতু তোমরা এটা অ্যাসাইনমেন্টই জমা দিয়ে দিয়েছো। আর ওটা অ্যাকচুয়ালি আমরা শুরু করি মানে ওটা একটা এবিসিডি দিয়ে, বুঝতেই পারছো, অনেকে ওটা নিয়ে মজাও করে যে কি করতে এসে কি শিখতেছি। তো এই জিনিসটা আসলে করানো হয় এই জন্য যে মানে সবকিছুরই একটা সিস্টেম আছে, যে এবিসিডি লেখারও একটা সিস্টেম আছে। আমরা যখন ইঞ্জিনিয়ার হচ্ছি, আমাদের সবকিছু একটা নিয়মের মধ্যে তোমার বাঁধা থাকবে। তো এনিওয়ে, আমি আর ডক্টর আফতাব স্যার ক্লাসটা নিবেন। আমি তোমাদের মোটামুটি ফার্স্ট ক্লাস গুলো নিব, যেগুলো হচ্ছে আমাদের বেসিক জিওমেট্রিক্যাল কনসেপ্টস। আর ডক্টর আফতাব স্যার যেটা নিবেন, উনি হচ্ছেন গিয়ে এই যে বিল্ডিং সেকশনস, বিল্ডিং ড্রয়িং, পারসেপশন, কিছু অর্ধেকটা আমি কভার করবো, অর্ধেকটা স্যার কভার করবেন। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে রিলেটেড টু ইওর ক্লাস, যেটা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আমরা করছি এখন। অনলাইন প্ল্যাটফর্মে যে প্রধান সমস্যাটা হচ্ছে যে তোমরা যখন ওই ক্লাসটা আগে করেছো, সেখানে আমরা, তোমরা একটা ক্লাসে ঢুকতা, সেখানে হচ্ছে কি তোমাদের সামনে ড্রয়িং বোর্ড থাকতো, সেখানে তোমরা মানে তোমরা লেকচারটা আগে শুনতা, তারপর হচ্ছে গিয়ে কিছু একটা আঁকার, মানে তোমাদের এখন যেগুলো হতো আর কি, আমি বলছি যে প্লেন জিওমেট্রি রিলেটেড ক্লাসগুলো এখন গুলো যেটা হতো, যে আমরা তোমাদেরকে একটা লেকচার দিতাম ফার্স্টে কিভাবে আঁকতে হবে খুব দ্রুত, কারণ ওগুলো আবার আমাদের গাইডলাইনে আছেই, মানে ওটা দেখে দেখে আঁকাই যায়। ব্যাপারটা হচ্ছে যে আঁকাটা তোমরা শিখলা কিনা, তো মুখস্থ করার ব্যাপার না, তোমরা স্টেপ গুলো তোমাদের মাথায় ঢুকানো আর কি। তো তারপরে তোমরা এটা সবাই আঁকতা, আঁকার পর আমরা ওটা মানে টিচাররা হেঁটে হেঁটে ওগুলো আমরা মার্কিং করতাম, কারো সমস্যা হলে সেগুলো আমরা ঠিক করে দিতাম। মানে ওখানে মার্কিং এর চেয়ে অ্যাকচুয়ালি ক্লাস অ্যাসেসমেন্টের ব্যাপারটা হচ্ছে যে শিখার ব্যাপারটা ছিল, যে তোমরা আদৌ কতটুকু শিখতে পারলো। ওটা ওয়েটেজ আছে, কিন্তু তারপরে আমরা ওটা চেষ্টা করি যে ওইখানে তোমাদের শেখানোটা মানে মার্কিং এর উপর গুরুত্ব দেওয়ার চেয়ে শিখছো কিনা ঠিক মতো সেটাই করা। তারপরে তো তোমাদের হোম অ্যাসেসমেন্টটা, হোমওয়ার্ক থাকে, তারপরে কুইজ আছে, সবকিছুই থাকবে। তো এখন যেটা হচ্ছে যে আমরা একটা বিশাল অংশ আমরা মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ক্লাসের যে আমাদের শিখাটা, মানে তোমরা আঁকবা, আঁকার সময় যে প্রবলেম গুলো ফেস করবা, এখন তোমাদের যেটা হবে কি যে তোমরা এটা ডাইরেক্ট থেকে আমাদেরকে আপলোড করে দিবা গুগল ক্লাসরুমে, আমরা দেখবো। তোমরা হয়তো অনেকে কপি পেস্ট করবা, এখানে ড্রয়িং কপি পেস্ট করার কিছু নাই, বাট আলটিমেটলি তোমাদের অ্যাকুরেসিটা হচ্ছে কিনা ঠিক মতো, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মানে অ্যাসেস এই যে তোমার অনলাইনে। কারণ এই যে তোমার পিডিএফ ফাইল দেখে এটা বোঝা খুবই কঠিন অনেক সময়, যে পেন্টাগন, হাইপারবোলা, এই টাইপের জিনিসগুলা ধরো কিছু কিছু মানে অ্যাকুরেসি, এগুলো আসলে চোখের দেখায় ওই পিডিএফ থেকে বোঝা আমাদের জন্য কঠিন হবে, আমি এটা বলেই রাখছি, ডেফিনেটলি কঠিন হবে। তো আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা জিনিসগুলো একটু মন দিয়ে নিজেরা, কারণ এখানে তোমাদের উপরেই অনেকটা ছেড়ে দেওয়া হবে। আমাদের এখানে আমরা গাইডলাইন তো দেওয়া থাকবে, আমরা তোমরা জমা দিবা, দেখলাম, ঠিক আছে, ফাইন। কিন্তু তোমরা ওখানে অনেকেই যেটা করে কি, ড্রয়িং এ আমরাও করে আসছি এগুলা, তোমার ফাঁকিবাজি করি। হ্যাঁ, মানে ধরো যেটা আমরা কম্পাস দিয়ে আঁকার কথা, ওইটা কোনোভাবে আমরা আন্দাজে একটু প্যারালালি এঁকে একটা লাইন টেনে দিলাম। তোমার এইভাবে একটা তোমার সার্কেল হয় নাই, কোনোভাবে মিলাই দিলাম। আর এটা ধরো ওই যে সামনাসামনি দেখে এটা ধরা যায়, তোমাদের এই পিডিএফ থেকে আমরা ধরতে পারবো না, আমি বলে দিচ্ছি এটা। তো যে এটা হবে কি, ফাঁকিবাজিটা তোমাদের নিজেদের সাথে হয়ে যাবে। তোমরা একটা ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে সিভিল ইঞ্জিনিয়ার হবা, তোমরা বিভিন্ন জায়গায় কনসালটেন্সি করবা, তোমরা ইঞ্জিনিয়ারিং দায়িত্ব পালন করবা, সেখানে গিয়ে যদি তোমরা এই ফাঁকিবাজিটা করো, সেখানে কিন্তু একটা মানুষের লাইফ রিস্কের ব্যাপার হয়ে যাবে। তোমাদের ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের রেসপন্সিবিলিটিটা মাথায় রেখে এসব মানে ফাঁকিবাজি আমি বলছি না তোমরা সবাই করবা, কেউ কেউ মনে মনে এটা ভাবছো যে বা করার সময় এটা তাদের এই মনে দুষ্ট বুদ্ধি আসতে পারে। তো আমি ওই জন্য আগেই বলে দিচ্ছি যে এগুলো আসলে তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, তোমাদের উপর ভরসা করে, যে আমি আশা করছি তোমরা এই ধরনের কোনো আনএথিক্যাল কাজ করবা না। করলে কিন্তু আমরা ধরতে পারবো না, যেটা হবে যে তোমরা নিজেদের সাথে সেটা প্রতারণা করা হবে। তো এই জিনিসগুলো একটু প্লিজ মাথায় রেখো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি আশা করছি যে তোমাদের কাছে জিওমেট্রিক যে ইনস্ট্রুমেন্টস গুলো এগুলো আছে, সবকিছু একেবারে ওখানে অনেক কিছু আসলে ইউজ করি আমরা, কিন্তু আমাদের এই যে আবার ডক্টর আফতাব স্যার যখন ক্লাস নিবেন এই যে তোমার বিল্ডিং ড্রয়িংস নিয়ে, তখন আবার বেশ কিছু জিনিস লাগবে, যেমন স্কেল গুলো, ডিফারেন্ট টাইপস অফ স্কেল, বিভিন্ন তোমার ইসের মাপের স্কেল, যেগুলো আর কি কার্ডবোর্ড স্কেল আমরা যেগুলোকে বলি। তারপর তোমার
নরমাল যে জিওমেট্রিক কম্পাস, তোমার চাঁদা যেটাকে আমরা বলি প্রোট্রাক্টর, তোমার 90 ডিগ্রি 180 ডিগ্রিও হতে পারে, 360 ডিগ্রি প্রোটেক্টরও আছে পুরো রাউন্ড শেপের। তারপরে হচ্ছে গিয়ে যে তোমার সেট স্কোয়ার যে স্কোয়ারের কাজ আসলে সেট স্কোয়ার ছাড়া অন্য জিনিস দিয়ে স্কেল কম্পাস দিয়েও করা যায়, থাকলে ভালো, না থাকলেও ক্ষতি নাই। বাট আমি চাই, কারণ তোমাদের এগুলো কিন্তু লাগবে, হ্যাঁ, মানে এমন না যে সিভিল ড্রয়িং শেষ হয়ে গেল পরের টার্মে আর লাগবে না, তা না। এটা তোমাদের মোটামুটি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে 4 বছর, মানে যে তোমরা স্টুডেন্ট হিসেবে তোমাদের 4 বছর লাগবে, এর পরেও লাগবে। তো এই জিনিস তো আর পৌঁছে যাবে না, তোমাদের কাছে থাকা ভালো, বেটার এই ধরনের ড্রয়িং ইনস্ট্রুমেন্টস গুলা। আমার মতে যে একবারে কিনে ফেলো, ইট উইল বি গুড, তোমাদের কাছে রয়ে যাবে। আর যেটা হচ্ছে যে আমি তোমাদের একটা বই ফলো করব। নরমালি আমরা যেটা করি কি, এটা অনেক সময় পাওয়ার পয়েন্টে পড়াই, মানে ক্লাসে অনেক সময় আমরা এটা জাস্ট হাতে এঁকে তোমাদের স্টেপ গুলা দেখাই বোর্ডে। তো এখানে আসলে পাওয়ার পয়েন্ট আমি প্রিপেয়ার করি নাই, পাওয়ার পয়েন্ট প্রিপেয়ার করলেও আমি ওই বই যে বইটা দেখাবো সেটা থেকে আমি হয়তো মানে তোমার কাট পেস্ট করে প্রিপেয়ার করতাম। তো এখন আমার কথা হচ্ছে যে আমি বইটার নাম তোমাদেরকে দেখাবো, বইটা আমি এটা, তোমরা এখন বাসায় আছো, তোমাদের পক্ষে আসলে সব জায়গায় এই বই কালেক্ট করা অসম্ভব মোটামুটি। তো যেটা হচ্ছে যে তোমরা যেটা করতে পারো, এই বইটা অনলাইনে পাওয়া যায়, আমি আশা করছি তোমরা এটা ডাউনলোড করে নিবা। আমি তোমাদের নামটা দেখাবো, আমি এটা লিংক দিব না, কারণ এখানে আবার একটু কপিরাইট ইস্যুস থাকে, আমি টিচার হিসেবে এটা তোমাদেরকে দিতে পারি না সফট কপি। তোমরা নিজেরা যদি পাও, আমি জন্য এইভাবে বলছি কিন্তু কথাটা, যে তোমরা নিজেরা আমি মানে পাবা, তো নিজেরা যদি পাও এটা ডাউনলোড করে তোমরা সফট কপি ইউজ করো। আর এই রিকোয়েস্ট থাকবে যে তোমরা যখন ক্যাম্পাসে ফিরে আসবে প্লিজ এই বইটা কালেক্ট করে নিবা, এটা তোমাদের সারা জীবনই লাগবে। সফট কপি দিয়ে সবসময় হয় না, কিছু বই হার্ড কপি রাখাটা তোমাদের ইঞ্জিনিয়ার হিসেবে আমার মনে হয় এটা তোমাদের জন্য মানে কাজে লাগবে, সবসময় তোমাদের কাজে লাগবে। আমি তোমাদের বইটা দেখাচ্ছি, সফট কপিটা। তোমরা একটু নামটা তুলে নাও তো প্লিজ। আমি আচ্ছা, দেখা যাচ্ছে বইটা, টেক্সট বুক অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। জি স্যার। আচ্ছা, টেক্সট বুক অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এটা সেকেন্ড এডিশন, এটাও দেখা যাচ্ছে। দেখো, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটার, বা নামটা লিখে রাখো, কাগজ কলম সামনে যদি থাকে। আর এটা লিখে এটার পাবলিকেশন এবং অথরের নামও এখানে দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান বই। তোমার খুবই ভালো বই এবং খুবই সুন্দর, মানে তোমার এটা বেসিক্যালি। আচ্ছা, এক মিনিট একটু প্লিজ। আচ্ছা, তো তোমরা যে যেটা বললাম তোমরা এটা করো, হ্যাঁ, তোমরা যথেষ্ট বুদ্ধিমান, এগুলো তোমরা পারবা। তো এই বইটা তোমরা, ওই যে আমি যেটা বললাম, যেটা ডেফিনেটলি তোমরা এটা কিনে রাখবা, যে আমার টেবিলেও আমার সামনে এখনো বইটা আছে। এই বই আমি যখন বুয়েটে পড়তাম ফার্স্ট ইয়ারে তখনই কিনেছিলাম, এবং এটা খুবই কাজের আমার। আহ, শুধু এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং না, আমার পরবর্তীতে আমি যে আরসিসি এবং স্টিল স্ট্রাকচার কোর্স গুলা করেছি, আমাদের কিছু প্রজেক্ট ছিল, ইভেন এখনো আমার কিছু কিছু ওই যে কনসালটেন্সি রিলেটেড কাজে আমি এটা দেখেছি, যেগুলো তোমার আমাদের মানে খুবই কাজে লাগে। তো এনিওয়ে, বইটা তোমার এখানে অনেক কিছু আছে, তো সবকিছু তোমাদের সিলেবাসে থাকবে না, আমি যা যা দেখাবো ক্লাস রেকর্ডিংস তো থাকছে, তোমরা নোটও রাখবা। তো সেই জিনিসগুলোই তোমাদের পড়ার পার্ট থাকবে। তো আমরা এখন সরাসরি যেটা করব, যে কিছু ইনস্ট্রুমেন্টস তোমরা হয়তো এগুলো শুনেছো, নাম তাও একটু গো থ্রু করবো। এখানে আরো অনেক কথা লেখা আছে, তোমরা এই বই এই এই মানে পেজ গুলো পড়ার জন্য পড়তে পারো, এটা তোমাদের পরীক্ষার পার্ট না। কিন্তু এই যে রোল অফ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মানে কেন দরকার, মানে আমরা মানে কিসের জন্য আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন, আমরা এই কোর্সটা শিখছি কেন, বা শুধু আমাদের সিভিল ইঞ্জিনিয়ার না, তোমার অন্য, তোমরা জানো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদেরও এই কোর্সটা আছে, সিভিল ড্রয়িং, কেন ওরা করে। তো এই জিনিসগুলো একটু আমাদের আমরা এখান থেকে দেখতে পারি। জাস্ট এটা খুবই সহজ ভাষায় লেখা, খুবই সহজ ভাষায় লেখা, তোমাদের জন্য ইজি হবে পড়তে। আচ্ছা, ড্রয়িং বোর্ড, তোমরা যদি এখন ইসে থাকতা, আমাদের ক্লাসে আসতা, তাহলে এই জিনিসটার সামনেই তোমরা বসতা। একটা বড় বোর্ড, যে মানে অ্যাকচুয়ালি টেবিল, যেখানে তোমাদের হচ্ছে গিয়ে A3 পেপারটা রাখা থাকতো। তোমাদের এটা নরমালি আমরা যেটা করি কি, যে ক্লাসে এসেই এটাকে আমরা আটকে ফেলি, ওই যে মাস্কিং টেপ আছে। তো সেই জিনিসগুলো আসলে তোমরা এখন মিস করবা। তো আরেকটা জিনিস যেটা, আমি যে তোমাদের A3 পেপার তোমরা সংগ্রহ করে রাখতে পারো, আসলে A3 পেপার অ্যাভেলেবল হবে না সবার জন্য, এটাও আমি জানি। তো তারপরেও তোমরা মানে চেষ্টা করো, আর হয়তো অনেকের কাছে অলরেডি আছেও, এবং তোমরা যেহেতু ক্লাস করছো এখানে তো থাকার কথা। আর
না থাকলেও সংগ্রহ করে কাছে রেখো। নরমালি আমাদের অ্যাসেসমেন্ট গুলো A4ই আমরা দিব, কারণ তোমরা A3 থেকে PDF করে যদি দাও সেখানে অ্যাকচুয়ালি আমি জানি না কতটুকু আমরা সেটা অ্যাসেস করতে পারবো। এত বড় জিনিসটা PDF করলে এটার ক্ল্যারিটিটা থাকবে কিনা আমার সন্দেহ আছে যথেষ্ট। তো এটা তোমরা মোটামুটি নিয়ে রাখো। স্যার হ্যাঁ বলো। A4 পেজে করলে কি প্রবলেম হবে? না, A4 পেজে করলে এখন তোমাদের এখন আমরা যে অ্যাসেসমেন্ট গুলো দিব তোমরা A4ই করবা, ঠিক আছে? কারণ তোমাদের ওই A3 তে করে এখন তোমরা PDF বানানো ভেরি ডিফিকাল্ট। আর পরবর্তীতে আমাদের যখন বিল্ডিং ড্রয়িং আসবে, ধরো এই যে এখন আমরা যে প্রজেকশন বা এই যে জিওমেট্রিক ভিউজ এগুলো আমাদের A4 ইজ কমপ্লিটলি ওকে, এটার জন্য A3 লাগবে না। আমরা যেটা করি কি অনেক সময় শোনো যে A3 তে ধরো সাপোজ তোমাকে ছোট ছোট কিছু ড্রয়িং দিলাম, হয়তো আমরা 4 ভাগ করে A3 তেই বলি এঁকে নিয়ে আসতে, যে তোমরা ওই 4 কোয়ার্টার করে প্রত্যেক কোয়ার্টারে একটা আঁকলো। তো এখন যেটা করবা যে তোমরা এটা A4 এ একটা A4 এ আঁকবা, সেটা সমস্যা নেই। প্রবলেম যেটা হবে তোমাদের যে বিল্ডিং ড্রয়িং, হ্যাঁ বিল্ডিং ড্রয়িংটা আমাদের অনেক সময় A3 লাগেই, কারণ ওটা অনেক বড় হয়ে যায় স্কেল করতে গেলে। তো সেই ক্ষেত্রে এটা ডক্টর আফতাব স্যার ক্লাস নিবেন, উনি স্যারও আমি ডিসিশন নিব যে তোমরা আলটিমেটলি কি করবা, হয়তো তখন A3 আর আমাদের তো মনে হয় যদি ক্লাসটা খোলার সম্ভাবনা থাকে সামনে, আমি জানি না এটা কি ডিসিশন হবে, বাট তারপর আমাদের কিন্তু এখন পর্যন্ত যেহেতু অফলাইন ক্লাসের কোনো সম্ভাবনা মানে এখন পর্যন্ত আমাদের নির্দেশনা এসব কিছু নাই, তো আমরা মানসিক প্রস্তুতি রাখি যে আমরা সবকিছুই অনলাইনে করব। তবে আপাতত A4 মানে আপাতত A3 এর কোনো ইনস্ট্রাকশনস নাই, যদি হয় তাহলে আমরা সেটা তোমাদেরকে ডেফিনেটলি আগেই বলবো, জানাবো। তো এনিওয়ে আমাদের কম্পাস, তোমরা কম্পাস এটা ছোটবেলা থেকেই ইউজ করে আসতেছো। কম্পাস কিন্তু কয়েক ধরনের হয়, আমরা যে ছোটবেলার কম্পাস গুলো ইউজ করেছি ওটা ছাড়াও আরেকটু লং লেগের কম্পাস হয়, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কম্পাস। তোমাদের কি কারো কাছে এগুলো আছে? তোমরা কি কিনেছিলে? একটু রেসপন্স করো তো। না স্যার। কেন নাই না? আচ্ছা স্যার। আচ্ছা, থাকতে পারে, অনেকের কাছেই থাকতে পারে। যে মানে দেখো যে এরকম মানে একটা লেগ ভাঙা আর কি, মানে আমরা যে অ্যাকচুয়ালি জিওমেট্রিক বক্স ছোটবেলায় কিনতাম ছোট ছোট কম্পাস, আর এখানে একটু বড়, কারণ কি আমাদের এখানে একটু বড় জিনিস আঁকতে হতে পারে। তবে আমি বলবো যে আমি যেমন পার্সোনালি আমি কিনেছিলাম ড্রয়িং এর সময়, কিন্তু আমার লাগে নাই কখনো, আমি সামহাউ করে ফেলছি, মানে ওইটি একটু পাটা বড় করে হয়ে যায়। কিন্তু এইটা হলে হয় কি যে একটু বেটার, মানে তোমার একটা স্কোপ থাকে যে একটু মানে স্মুথলি আঁকার, ওটা একটু অনেক কষ্ট করে আঁকতে হয়, বাঁকা হয়ে যায় তো মানে ডাইরেকশনটা। তো এটা সংগ্রহে রাখতে পারি গুড। তবে A4 পেপারে আঁকার জন্য আমার মনে হয় তোমাদের জিওমেট্রিক কম্পাস যেগুলো তোমরা ইউজ করে আসছো 9-10 থেকে, ওই মানে সম্পাদ্যবদ্ধ আঁকার জন্য আই থিংক ইট উইল বি এনাফ। কারো যদি সংগ্রহে থাকে ভালো, কারো কেউ সংগ্রহে রেখে দিতে পারো, ভবিষ্যতে লাগবে। আচ্ছা, স্কেলস, বিভিন্ন ধরনের স্কেলস। তো এই স্কেল গুলো কি তোমরা কিনেছিলে? কার্ডবোর্ড স্কেল যেগুলোকে আমরা বলি, যে বিভিন্ন পেপারের মধ্যে ড্র করা থাকে, মানে এটা অ্যাকচুয়ালি যে ওইটা ধরে টান দেওয়ার স্কেল না, ওটা জাস্ট মেজারমেন্ট নেওয়ার স্কেল। কিনেছিলে কি? না স্যার। টি স্কেল কিনছিলাম শুধু। আচ্ছা, এগুলা কিনো নাই না, যে প্লাস্টিক কার্ডবোর্ড স্কেল এগুলা? কাঠের গুলো আছে স্যার, বড়। না সেটা ঠিক আছে, এটাকে অ্যাকচুয়ালি বলে প্লাস্টিক কার্ডবোর্ড স্কেল, মানে নামই এটা, মানে যে বিভিন্ন স্কেলে মেজারমেন্ট, মানে স্কেলটা তোমার ডিফারেন্ট, এক একটাতে এক এক রকম। তো সেট অফ স্কেলস তোমরা আসলে এগুলো আবার সব জায়গায় পাবাও না, এটাও একটা ব্যাপার। কারণ তোমরা যেহেতু এখন বাসায় আছো সবাই, এটা সব জায়গায় অ্যাভেলেবল হবে না, কারণ এটা তো সবাই ইউজ করে না, এটা তো 9-10 HSC তে লাগে না। তো ওই জন্য যেটা হচ্ছে, যেটা আমাদের সব জায়গায় লাগে না, তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা হবে কিন্তু কষ্ট করতে হবে। ধরো আমি বলছি যে কেন কষ্ট করতে হবে। সাপোজ তুমি একটা বিল্ডিং এর ক্রস সেকশন আঁকতেছো, হ্যাঁ এখন একটা বিল্ডিং এর ক্রস সেকশন যে আঁকবা, তুমি পুরো বিল্ডিংটা পেপারে বসাবা নাকি বিল্ডিং এর একটা রিডিউসড স্কেল করে সেটাকে পেপারে বসাবা, কোনটা? রিডিউস স্কেল করে পেপারে বসাবো। রিডিউসড স্কেল, এই কথাটার অর্থ কি? রিডিউসড মানে হচ্ছে যে আমি জানি যে বিল্ডিংটার দৈর্ঘ্য 20 ফিট সাপোজ, যে 20 বা 25 ফিট। তোমার যদি একটা 2 তলা বিল্ডিং হয়, আমি ধরে নিচ্ছি যে এটা প্লিন্থ লেভেল থেকে এটা 25 ফিট। এই প্লিন্থ লেভেল গ্রাউন্ড লেভেল গুলো কি, এগুলো স্যার তোমাদের শিখাবেন, আমি জাস্ট তোমাদের এই আইডিয়াটা দেওয়ার জন্য। তো 25 ফিট, এখন তুমি 25 ফিট বিল্ডিং এর ক্রস সেকশন তো আর 25 ফিট একটা পেপারে বসাবা না, সেটা তুমি অবশ্যই কি করে ফেলবা, একটা ছোট স্কেলে নিয়ে আসবা। কিরকম করবা? তুমি হয়তো বলতে পারো যে আমার স্কেল হচ্ছে
1 ফিট সমান 1 সেন্টিমিটার, এরকম আমি বলতে পারি না যে 1 ফিট সমান 1 সেন্টিমিটার। তাহলে আমি যেটা স্কেল আমার কাছে অ্যাভেলেবল আছে, তো 25 সেন্টিমিটার টান দিলে আমি বিল্ডিংটার হাইট পেয়ে যাবো। আমার মনে হয় এটা তোমাদের মানে এটা খুবই সহজ জিনিস, এটা এত বলারও কিছু নেই যে স্কেলটাকে আমরা কিভাবে রিডাকশন করে ফেললাম, যে 25 ফিটকে আমরা অ্যাকচুয়ালি 25 সেন্টিমিটারে নিয়ে আসলাম, মানে আমরা কি ধরলাম 1 ফিট সমান 1 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের স্কেল চেঞ্জ করার মানে তোমার ইস্যুটা। এখন ঘটনা হচ্ছে যে তোমরা দেখবা স্কেলে এরকম ওই যে এই কার্ডবোর্ড স্কেল গুলাতে তোমরা এটা অবশ্যই ক্লাস খুললে কিনে ফেলবা। এই কার্ডবোর্ড স্কেলে এরকম স্কেল দেওয়া থাকে মেজারমেন্ট 1:1, 1:2.5, 1:10, 1:50, 1:200। তোমরা কেউ কি বলতে পারবা যে এটার অর্থটা কি? অন্তত মাথায় এটা ঢোকার কথা। হ্যাঁ বলো। 1:1 মানে স্যার 1 মিটারকে 1 মিটারই মনে হয় রাখছে এরকম কিছু। হ্যাঁ এরকম কিছু। তাহলে 1:50টা কি হবে বলো তো? 50 মিটারকে 1 মিটার বানাইছে এরকম। ভেরি গুড, একদম ঠিক আছে, অ্যাকুরেট, মানে এটা একেবারেই কোনো ভুল নাই কথাটাতে। এখন কথা হচ্ছে যে এটা ইউনিটটা চেঞ্জ হতে পারে, তুমি মিটার বলছো, মিটার 1 মিটার আসলে আমরা তো আঁকতে পারবো না, তাই না? মিটার তো বিশাল জিনিস, 1 মিটার মানে 3.28 ফিট। সো কিরকম আমরা দেখি সেটা জিনিসটা এখানে আমি তোমাদের অলরেডি এটা একটা স্কেল মেজারমেন্ট করে দেওয়া আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা এখানে মনে হয় দেওয়া নাই, অসুবিধা নাই, আমরা এটা জাস্ট একটু এখান থেকে আমরা ই করে ফেলি। আচ্ছা আরেকটা কথা স্কেল বলার আগে দেখো, স্কেল আমাদের দুই ধরনের আমরা বলি, একটা হচ্ছে রিডাকশন স্কেল, একটা হচ্ছে এনলার্জমেন্ট স্কেল। বিল্ডিং বা মানে তোমার আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার আঁকার সময় আমাদের কিন্তু ইউজ করতে হবে রিডিউসড স্কেল। মানে কি আমরা ওটা তো বড় জিনিস, ওটা আমাদেরকে ছোট করে আঁকতে হবে। তাহলে এখন বলো তো এনলার্জমেন্ট স্কেলটা আমাদের কিসে কাজে লাগে? এটা আমরা অলরেডি এঁকে আসছি, বলতে পারবা কেউ? উদাহরণ দিতে পারবা? ফটোগ্রামেট্রি থেকে কোন একটা ফটোগ্রাফ থেকে এই ম্যাপ ড্র করার জন্য। ম্যাপ ড্র করলে ম্যাপটা যে আমরা যে ম্যাপ আঁকি অ্যাকচুয়ালি সেটা তো কোনো রিডিউসড স্কেলই না। ম্যাপ বলতে স্যার গ্রাউন্ডের উপর এটা বলতেছি। না আমি আসলে তোমার কথাটা বুঝতে পারিনি, মানে ম্যাপ গ্রাউন্ডের উপর মানে একটু বুঝাই বলো তো। আমাদের একটা ম্যাপ দেওয়া আছে, ওখান থেকে ওই গ্রাউন্ডের উপর ওই এরিয়াটা নিব। হুম আচ্ছা, মানে তুমি ম্যাপটা থেকে আর কি গ্রাউন্ডটাকে বড় করে আঁকবা, মানে যে জায়গাটা আঁকতে চাচ্ছ এরকম বলতে চাচ্ছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে ফাইন, আমি এটা তো তোমরা আসলে ই করো না, মানে আমি বললাম যে রিডিউসড স্কেল মানে হচ্ছে যে বড় থেকে ছোট করে আঁকা, আর এনলার্জমেন্টটা হচ্ছে ছোট থেকে বড় করে আঁকা। আমি তোমাদের বললাম যে তোমরা এটা অলরেডি মানে এটা তোমাদের পাঠ্যসূচিতে ছিল কোথাও কোনো না কোনো ভাবে, হয়তো তুমি স্কেল সেন্টিমিটার মিলিমিটার ধরে আঁকো নাই, বাট আঁকছো। তোমরা বায়োলজিতে সেল না, কোষ ক্রস সেকশন আঁকতা না, মনে আছে? আমরা যে খাতার মধ্যে সেল আঁকতাম, কোষ আঁকতাম, এইটা কি অ্যাকচুয়ালি অত বড়? তোমার না স্যার, খুবই ছোট, মাইক্রোস্কোপ দিয়ে দেখাতে দেখে। মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগে। তাহলে আমরা যখন খাতায় আঁকতেছি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, তাই না? আমরা ওখানে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, ওই যে কি কি থাকে আরো মাইটোকন্ড্রিয়া, এগুলো সব দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা কি, ওটাকে আমরা এনলার্জ করে ফেলেছি। আমরা ওখানে হয়তো স্কেলটা মেজার করতাম না যে এত মানে এটা এতটুকু, এটা অ্যাকচুয়ালি কতটুকু, মানে এরকম কোন স্কেল আমরা বলি না, কিন্তু আমরা কিন্তু এই কাজটা করেছি, মানে আমরা এই যে স্কেল ইউজটা ওখানে করেছি। তো এখন যেটা আমাদের করতে হবে যে এখন আমরা মোর অ্যাকুরেট থাকবো, আমরা এখানে রিডিউস করব, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার মানে আমরা রিডিউস করব, এবং কতটুকু রিডাকশন করব এটা আমাদেরকে বলে দিতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা কতটুকু রিডাকশন করলাম সেটা আমাদেরকে বলে দিতে হবে। এবং এটা একটা প্রি রিকুইসাইট, তোমরা যদি একটা ড্রয়িং করো তোমার কোনো স্ট্রাকচারে সিভিল ইঞ্জিনিয়ারিং এর, এটা একটা প্রি রিকুইসাইট যে তোমাদেরকে অবশ্যই স্কেলটা এবং নর্থ ডাইরেকশনটা, এই দুইটা জিনিস তোমাদেরকে বলে দিতে হবে তোমার ড্রয়িং এর মধ্যে। তো এগুলো আবার ডিটেইলস স্যার শিখাবেন, কারণ আমি তো যেহেতু বিল্ডিং ড্রয়িং শিখাচ্ছি না, কিন্তু ওই আমি তোমাদেরকে হিন্ট দিয়ে রাখছি যে ডেফিনেটলি তোমাদের এই যে কিছু কিছু জিনিস না থাকলে তোমরা এগুলো কিন্তু ড্রয়িংটা তোমাদের কমপ্লিট হবে না। ধরো তুমি যখন প্রফেশনাল লাইফে গিয়ে তোমরা কনসালটেন্সি করছো, যে তোমরা একটা বিল্ডিং ডিজাইন করবা, স্ট্রাকচারাল ডিজাইন, তোমাদেরকে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে বিল্ডিংটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দিল, তুমি এখন ওখানে স্ট্রাকচারাল ডিজাইন করলা, তুমি কিছু কিছু রাউডের ডাইমেনশন দেখালা, এই দেখালা সেই দেখালা, কিন্তু তুমি স্কেলটা দেখালা না।
এখন রডের ছবি দেখে মনে হচ্ছে যে এটা বিশাল বড় একটা কিছু না, ছোট একটা কিছু। তো ছোট বড় ওটা হোক, ছবিতে যেমন ইচ্ছা থাকুক, ওটা সমস্যা নাই, কিন্তু তোমাকে স্কেলটা ডেফিনেটলি ওখানে বলে দিতে হবে যে আমি এখানে এটা 1:50 ইউজ করেছি। মানে 1:50 মানে কি, যে এখানে এখানে যেটা যা মনে হচ্ছে ছবিতে দেখে, এটা অ্যাকচুয়ালি এটার চেয়ে 50 গুণ বড় হবে। কথাটা কি বুঝতে পারছো? যে 1:20 মানে কি, যে আমার যেহেতু এটা রিডিউসড স্কেল আমাদের, তাহলে 1:200 মানে কি, যে এখানে আমি এই ড্রয়িং এ যেটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এটা এর চেয়ে 200 গুণ বড় হবে, কারণ এটা আমাদের রিডিউসড স্কেল। তো বুঝতেই পারছি এটা নিশ্চয়ই 200 গুণ ছোট হবে না, এটা তো এমনি ছোট করে আঁকা। তার মানে আমাদের ড্রয়িং এ যেটা আছে অ্যাকচুয়াল জিনিসটা হার্ডনেস এখানে এখানে লেখা আছে। তোমরা যদি কারো মানে আমাদের এখানে আমার কথা বুঝতে সমস্যা হয়, এখানে লিখতে মানে লেখাটা পড়ে দেখতে পারো। খুব দেখো ছোট ছোট প্যারাগ্রাফে এখানে সুন্দর সুন্দর করে সবকিছু বলা আছে, সেটা তোমাদের জন্য কঠিন কিছু হবে না। তোমরা খালি নোটটা রাখো যে আমি তোমাদের কি কি পড়াচ্ছি, কারণ সেগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে। সবকিছু হয়তো তোমাদের এখানে পরীক্ষা রিলেটেড না, কিন্তু ড্রয়িং করার সময় এই কথাগুলো তোমাদের জন্য খুব কাজে লাগবে। সেখানে বলা আছে দেখো, দ্য হার্ডনেস, ওই যে পেন্সিলস প্যারাগ্রাফের নিচে বলা আছে যে the hardness or softness of lead is indicated by যেগুলা, the grade HB denotes medium hardness of lead used for general purpose. The hardness increases as the value of the numeral before the letter H increases. মানে H এর যে 3H বেশি শক্ত হবে, হার্ড হবে। আর কি বলেছে যে the lead becomes softer as the value of numeral before 3 increases. মানে B এর আগে যত বাড়বে, মানে যে দেখো HB টা এর জন্য মাঝামাঝি আছে, ঠিক আছে, HB টা আছে মাঝামাঝি। আর HB এর বাম দিকে যে H2H 3H যেগুলো হচ্ছে হার্ডার লিডস, আর HB এর ডান দিকে যে B2 B3 যেগুলো হচ্ছে সফটার লিডস। তো এইখানে তোমরা আমাদের কিছু জেনারেল গাইডলাইন আছে যে আমরা কিসের জন্য কোন স্কেল ইউজ মানে কোন পেন্সিল ইউজ করি, ঠিক আছে। যে একটা তুমি বেল্ডিং ক্রস সেকশন দেখাচ্ছ, সেখানে তোমার সলিড লাইন থাকতে পারে, ডটেড লাইন, ড্যাশ লাইন থাকতে পারে। তোমার আমাদের কিছু জিনিস আমরা যে বলি যে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, ড্রয়িং এ দেখানোর জন্য আমরা ওটা করি কি, একটা ডটেড লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করি। সো এইসব করার সময় যেটা করতে হবে যে ডিফারেন্ট ইসে আমাদের ডিফারেন্ট অ্যাসপেক্টে ডিফারেন্ট টাইপের কি বলে ওটাকে, ডিফারেন্ট টাইপের পেন্সিল ইউজ করতে হবে। সো ফর দিস এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমাদের দেখো যে পেন্সিলের ড্রয়িং এর নিচে এখানে কিছু জিনিস লেখা আছে যে HB সফটওয়্যার ফর বর্ডার লাইন, লেটারিং, ফ্রি স্কেচিং, হ্যাঁ। H মিডিয়াম গ্রেড ফর ভিজিবল আউটলাইন, ভিজিবল এজ, বাউন্ডারি লাইনস। আর 2H মানে যেটা হার্ড, সেটা কিসের জন্য, কনস্ট্রাকশন লাইন, ডাইমেনশন লাইন, লেডার লাইন, এক্সটেনশন লাইন, সেন্টার লাইন, হ্যাচিং লাইন, হিডেন লাইন। এই সব কিছু তোমরা ওই যে বিল্ডিং ড্রয়িং এর সময় শিখবা কোন লাইনের নাম, সবগুলো নাম আমাদের লাগবে না, বাট সেন্টার লাইন, হ্যাচিং লাইন, হিডেন লাইন এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা তোমরা তখন মানে যে তখন যখন স্যার তোমাদের বলবেন, তোমরা তখন কিন্তু এই অনুযায়ী পেন্সিল গুলা ইউজ করবে। তোমরা দোকানে গেলেই এই ক্যাটাগরি এই পেন্সিল বাংলাদেশের যে কোনো জায়গায় তোমরা পাবা। দোকানে গিয়ে বললেই, বা তোমার দোকানদারও যদি না বুঝে, তুমি বলবা যে আমাকে পেন্সিল দেন, আমি এটার গায়ে লেখা আছে আমি দেখে বুঝে নিব, ঠিক আছে। এই পেন্সিল অবশ্যই সংগ্রহে রাখতে হবে, এই তিনটা ডেফিনেটলি HB, H আর 2H। আচ্ছা, লেটারিং আর ডাইমেনশনিং প্র্যাকটিস, এটা যেহেতু তোমরা অলরেডি করে ফেলছো, এটা অ্যাকচুয়ালি লেকচার দেওয়ার কিছু নাইও, এটা আমরা অমিট করে যাচ্ছি। তোমাদের এটা যেহেতু জমা দিয়েছো তোমরা, ওটার অ্যাসেসমেন্ট ওটার মতোই থাকবে। এটা আমি আর, তোমরা কি এটা জমা দিয়েছিলে নাকি তোমাদের কাছে শুধু অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল, এটা বলো তো। জমা দিয়েছি স্যার। জমা দিয়েছো, ভেরি গুড, জমা দিয়েছো। জমা দিয়েছিলাম, কিন্তু স্যার অনেকজনকে ব্যাক দিচ্ছে, আবার খুব ছোট হয়েছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমরা স্যার আমাদের ওইটা হচ্ছিল ম্যামকে আমরা জমা দিছিলাম, তো ম্যাম বলছিল যে এটা হবে না, তোমরা আবার করো, ওইটা কাউন্ট করা হবে। শুধু ক্লাসের মাঝখানে ম্যাম শুধু দেখছিল, সবার ভুলগুলো ধরাই দিছিল আর কি। তারপর সবগুলো কালেক্ট করেছিলাম, কালেক্ট করে ম্যামের অফিসে দিয়ে আসছিলাম। আচ্ছা, ম্যাডামের অফিসে কি নাফিসা ম্যাডাম ছিলেন? জি জি। আচ্ছা ঠিক আছে, ম্যাডাম আর বলছিল যে এটা দিয়ে হবে না, তোমরা হচ্ছে যে মানে নেক্সট যেটা আনবা ওইটাই আমরা নিব আর কি। এটা হচ্ছে যে জাস্ট আমাদের ভুলগুলো ধরা দেওয়ার জন্য রিপিট দিছিল সাথে সাথে। আচ্ছা, কিন্তু তোমরা ওই রিপিটটা নিয়ে আবার জমা দিয়েছো, মানে কারেকশন করে জমা দিয়েছো? স্যার ওইটা দিতে পারি না, ওইটা তো স্যার আমাদের করোনা কারণে অফ হয়ে গেছে। ও আচ্ছা, আর দিতে পারো নাই, মানে কারেকশন গুলো, কিন্তু কারেকশন গুলা কি তোমরা মাথায় আছে নাকি, মানে কারেকশন তো তোমাদের কাছে নাই, মানে ওটা তোমরা জমাই দিয়ে দিয়েছো? জি স্যার। এটা ক্যাম্পাসে রাখা আসছি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। স্যার আবার আমাদের ইনস্ট্রুমেন্ট সবকিছু কিন্তু স্যার ক্যাম্পাসে হলে স্যার আমাদের সব কিনছিলাম ওই সময়। হ্যাঁ, অনেকের এটা আসলে আমি তো বললামই, প্রথমেই তো বললাম তোমাদেরকে, ঠিক আছে। তো তোমাদের অন্তত জিওমেট্রিক জিনিসপত্রগুলো তো আছে আশা করি, তাই না? তোমার এই যে পেন্সিল স্কেল, তোমার কম্পাস, চাঁদা, যে এই যে বেসিক যেগুলো, ইঞ্জিনিয়ারিং দরকার নাই, মানে তোমার জাস্ট ওই যে তোমাদের যে এইচএসসি 9-10 এর সময় যেগুলো ইউজ করছো ওগুলা থাকলেই হবে আপাতত, ঠিক আছে। আমি তো বলে দিলাম যে পরবর্তীতে ক্যাম্পাসে আসলে সেগুলো আমরা
পরে ব্যবস্থা নিব, যদিও এটা শেষ হয়ে যাবে আসলে অনলাইনে। আচ্ছা যাই হোক, তো লেটারিং যেহেতু তোমরা জমা দিছো এখানে, মানে যে কোনো ভাবেই হোক আমি ওটা নিয়ে দেখবো তাহলে, কারণ ম্যাডাম আবার আমেরিকা চলে গেছে। তা আমি অসুবিধা নেই, আমি যোগাযোগ করে তোমার ওটা কালেক্ট করে আমি ব্যবস্থা নিব। তো এটা নিয়ে আমরা সময় নষ্ট না করি, আমরা এখন অ্যাকচুয়ালি অনেক কিছুই আছে বোঝার মতো, এগুলো আমরা এত কিছু লেকচারে আমাদের কভার করবেও না। আমি যা অমিট করে যাচ্ছি তোমাদের ওগুলো সিলেবাসে কিছু থাকবে না, এটাও মাথায় রেখো। আমি যেগুলো জোর দিয়ে পড়াচ্ছি সেগুলো ডেফিনেটলি নোট রাখবা, সেগুলোই তোমাদের সিলেবাসে থাকবে এবং আসবেও। আচ্ছা, স্কেল নিয়ে এখানে আরো কথা আছে, রিডাকশন স্কেল আমি তোমাদের বলেছি। আমি তোমাদেরকে একটু বলি, এই যে স্কেল, এই যে এই চ্যাপ্টারটা চ্যাপ্টার 3 এর যে স্কেল, এখানে হচ্ছে গিয়ে কিছু কথা বলা আছে, আমি যেগুলো মুখে বললাম এগুলাই এখানে আবার রিপিট করছি, যে রিডাকশন ফ্যাক্টর কিভাবে এটা বের করে, খুবই ইজি, মানে অনুপাত আর কি, ঠিক আছে। এই যে দেখো আমি যেটা বললামই, যে ড্রয়িং সাইজ, যে রিডাকশন বা ফ্যাক্টর বা এটাকে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন দুইটাই বলে। তো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা তোমার রিডাকশন ফ্যাক্টরটা কি, যে ড্রয়িং সাইজ অফ অ্যান অবজেক্ট ডিভাইডেড বাই ইটস অ্যাকচুয়াল সাইজ। হ্যাঁ, কিরকম, যে ধরো if an actual length of 3 meter of an object, একটা অবজেক্ট 3 মিটার লম্বা, সেটাকে আমি রিপ্রেজেন্ট করলাম একটা 15 মিলিমিটার লেন্থের লাইন দিয়ে আমার ড্রয়িং করে। 15 মিলিমিটার তো আমি আমার স্কেলে দেখতে পাচ্ছি, তাই না? তোমরা স্কেল আশা করি রিড করতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। মানে যে নরমাল আমাদের যে প্লাস্টিক, স্টিল, কাঠের স্কেল যেগুলো থাকে এগুলো তোমরা ডেফিনেটলি করতে পারো। তো 15 মিলিমিটার একে আমি বলতেছি যে এটা আমার অ্যাকচুয়ালি একটা 3 মিটারের অবজেক্ট, তাহলে আমাকে এই যে যেটা বললাম যে ড্রয়িং এ উল্লেখ করে দিতে হবে, কি উল্লেখ করবা, এই যে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু হোয়াট, 15 মিলিমিটার। তুমি যেটা মানে তোমার খাতায় এঁকেছো সেটা বসাবা 15 মিলিমিটার, আর ডিভাইডেড বাই ওটা অ্যাকচুয়াল সাইজ কত সেইটা, এই যে 15 মিলিমিটার বাই 3 মিটার। এখন উপরেরটা মিলিমিটার, নিচেরটা মিটার, তাহলে অবশ্যই একটা কমন ইসে নিয়ে যাও। তো মিটারটাকে যদি আমি 1000 দিয়ে গুণ করি, এটা মিলিমিটার হয়ে যাবে। তো 15 বাই 3000 আলটিমেটলি কত হবে, 1 বাই 200 কাটাকাটি করলে। সো এই যে দেখো 1:200। আমি তোমাদের একটু আগে যেটা বললাম যে 15 মিলিমিটার আমি যেটা আঁকলাম, মানে অ্যাকচুয়াল সাইজটা হচ্ছে 200 গুণ বেশি, বা 200 গুণ বেশি বা কত, 3 মিটার। তো আশা করি এটা একদমই সোজা জিনিস, এটা তোমার ইঞ্জিনিয়ারিং জ্ঞানও লাগে না বা কোনো ম্যাথমেটিক জ্ঞানও লাগবে না, এটা খুবই সহজ জিনিস। তো তোমরা যেটা অনেকে হয়তো ভুলে টুলে যেতে পারো, এই জিনিসগুলো একটু খেয়াল রাখো, যে কোনটা কনভার্সনটা কি, যে কত মিলিমিটারে কত সেন্টিমিটার, কত সেন্টিমিটারে কত ডেসিমিটার। নরমালি আমাদের ইউজ হবে মিটার, সেন্টিমিটার আর মিলিমিটার। তাও এই যে বাকি যে জিনিসগুলো এগুলো একটু মাথায় রেখো, অন্য কোনো জিনিসে তোমরা যখন ভবিষ্যতে পরবর্তীতে যে সার্ভেইং এর কিছু জিনিস, তারপর যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর কিছু দৈর্ঘ্য রিলেটেড ব্যাপার, আমাদের ল্যান্ড ইউজ রিলেটেড কিছু জিনিস লাগবে, তাদের ওই সময় কিন্তু যে অনেক কিছু লাগতে পারে, ডেকামিটার, হেক্টোমিটার, সো এগুলো একটু দেখে রাখো, ইট উইল বি গুড। এই জিনিসটা ম্যাট্রিক মেজারমেন্ট, আমি যেটা জোর দিয়ে বলছি, এটা নোট রাখো, এই জিনিসটা তোমাদের অবশ্যই শিখে রাখতে হবে। আর এখানে ভার্নিয়ার স্কেলের কাজ নাই আমাদের, ডায়াগোনাল স্কেলের কাজও আপাতত নাই, সো এগুলো আমাদের দরকার নাই আপাতত শিখার। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন আমাদের জিওমেট্রিক কনস্ট্রাকশনে চলে যাব। জিওমেট্রিক কনস্ট্রাকশন, এখান থেকে আমাদের মোটামুটি ক্লাসের জিনিসপত্র শুরু এবং অ্যাসাইনমেন্টের জিনিসপত্রও শুরু। সো খুবই ইজি, খুবই সোজা। তোমরা যেটা করবা, এই বইটা নিয়ে বসবা, সামনে একটা A4 কাগজ নিবা, A4 কাগজ নিয়ে আঁকা শুরু করবা। এটা ছাড়া এই ড্রয়িং ক্লাসে, মানে আমরা যেটা করি যে ক্লাস, মানে নরমালি যে অফলাইন ক্লাস বা ফিজিক্যাল ক্লাসেও এটাই করি, আমরা বোর্ডে আঁকতে থাকি, তোমাদেরকে হচ্ছে গিয়ে আমরা বলি যে তোমরা এটা সাথে সাথে আঁকো, অথবা আগে একটু দেখে নাও পরবর্তীতে আঁকো। ওখানে অ্যাসেসমেন্টের গুরুত্ব খুব বেশি থাকে না, আগেই বলেছি যে ওখানে শেখাটাই বেশি ইম্পর্টেন্ট। আর এইখানে যে দেখো যে কিছু জিনিস, সাপোজ আমি এটা উদাহরণ দিই, যে টু ডিভাইড আ স্ট্রেট লাইন ইনটু আ গিভেন নাম্বার অফ ইকুয়াল পার্টস, সে 5, মানে একটা স্ট্রেট লাইনকে 5টা সমান ভাগে ভাগ কর। এখন এটা আমি ধরো তোমার কুইজে দিলাম, তোমাদের কুইজে কিন্তু এরকমই আসবে, হ্যাঁ, এরকম কোশ্চেন থাকবে। আমি যা যা পড়াচ্ছি এখান থেকে কুইজে থাকবে, যেগুলো পড়াবো না সেখান থেকে কিছু আসবে না, সো একটু মাথায় রাখো জিনিসগুলো। তো এখন আমি এটা তোমারে বলে দিলাম, তুমি এখন কি করবা। তোমার দেখো এখানে আমাদের একদম সুন্দর করে যে 1 2 3 4 করে স্টেপস গুলা বলা আছে। তোমরা ইংরেজি আশা করি পড়তে পারো, ইংরেজি পড়তে পারলে এগুলো বুঝার কোনো সমস্যাই না। এই স্টেপ গুলো ফলো করলে তোমাদের আঁকা হয়ে যাবে। এখন তোমরা কি স্টেপ গুলো মুখস্থ করে রাখবা, মানে তোমাদের আমি একটু জাস্ট জানতে চাচ্ছি যে তোমরা, মানে তোমাদের কি মনে হয়, এই যে তোমরা সম্পাদ্য করে আসছো না 9 10 এ, সম্পাদ্য যখন করেছো তোমরা কি এটা মুখস্থ, সম্পাদ্য আমাদের আসলে একটা ফালতু জিনিস ছিল, যে আমাদের আবার কি সম্পাদ্য করে আবার এটা লিখতে হতো, তাই না?
ওই যে কিভাবে আঁকলাম, এইখান থেকে এটা করলাম, ওখানে ওইটা কাটলাম, এখানে এটা একটা চাপ নিলাম। ইজি ছিল স্যার। হ্যাঁ ইজি ছিল, আঁকাটা তো ইজি ছিল, কিন্তু আবার কি লিখতে হতো না, বর্ণনা দেওয়া লাগতো। তো এইখানে আমাদের ওই যেটা কি সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, এইসব হাবিজাবি জিনিস আমাদের এখানে নাই। তোমাদের এখানে আঁকতে দেওয়া হবে, তোমরা এখানে স্ট্রেট আঁকবা, কথা শেষ। আঁকাটা আমরা দেখবো যে আঁকা হয়েছে কি হয় নাই, ঠিক আছে? তোমাদের এখানে কিছু লেখা টেখা লাগবে না, আঁকা দেখে বোঝা যাবে যে আঁকা হয়েছে কি হয় নাই। মানে স্টেপস গুলা কিছু কম্পাসের প্রেসার, কিছু লাইনের প্রেসার দেখলেই বোঝা যায় যে ওটা কি হয়েছে। তো ওই দিক দিয়ে তোমাদের এখন এটা বেটার। এখানে যেটা স্টেপস গুলো আছে, তো তোমরা কি মনে করো যে এখানে আমাদের একটা বই দেওয়া আছে, এখানে আমাদের কোর্স ম্যাটেরিয়াল কি কি আঁকতে হবে, ডেফিনিট কিছু শেপস আছে, সেগুলো আমাদের জাস্ট হচ্ছে গিয়ে স্টেপস বলা আছে। আমরা কি স্টেপ গুলো মুখস্থ করব, নাকি আমরা বারবার একটা জিনিস প্র্যাকটিস করব? কোনটা ইজিয়ার মানে পরীক্ষায় ভালো করার জন্য? প্র্যাকটিস করা। প্র্যাকটিস করলে। এবং আমি তোমাদের একটু বলি যে কিছু কিছু জিনিস, ধরো এইটার তো মাত্র 4টা স্টেপ, হ্যাঁ আমাদের সামনে কিছু জিনিস আছে এগুলো হয়তো 10-12টা স্টেপ আছে। তারপরও বিলিভ মি যে এগুলো কিন্তু ওই লেখাটা ফার্স্টে পড়তে হয়তো বিরক্তই লাগবে যে কিসের পর কি করে যাচ্ছে, কিন্তু দেখবা যে যখন আঁকাটা হয়ে যাবে তোমাদের চোখের সামনে পুরো জিনিসটা ভেসে উঠবে। আরেকটা কথা বলি, আমরা যত এঁকে দেখাই, তোমরা ইউটিউবে টিউটোরিয়াল দেখো, আমি তোমাদেরকে এঁকে একেবারে ভিডিও করে দেই, বা তোমার ক্লাসে বসে তোমরা টিচার আঁকতেছে দেখো, দিন শেষে তুমি নিজে কি আঁকলা কিনা সেটার উপরই তোমার এইটার দক্ষতাটা ডিপেন্ড করবে। তুমি যদি নিজে থেকে প্র্যাকটিস না করো, জাস্ট মনে মনে ভাবো যে এইভাবে তো হয়ে যাবে, এই তো এইভাবে কাটলাম উঠলাম, ওই স্যার চাপ না আঁকলো, ব্যাস ওই ওখান দিয়ে ক্রস সেকশন নিয়ে ব্যাস শেষ, এইভাবে কিন্তু হবে না। আমি বারে বারে বলে দিচ্ছি, তোমরা দরকার হলে একটা রাফ খাতা নাও, ওখানে হিজিবিজি করে আঁকতে থাকো না, সমস্যা কি? তোমার জাস্ট স্টেপ গুলো শিখো, একদম অ্যাকুরেসি দরকার নাই। পরে একদম তুমি জিনিসটা মাথায় নিয়ে যে হ্যাঁ এখন আমি একটা দেখি সুন্দর করে একটা আঁকি, তখন হচ্ছে গিয়ে একদম স্টেপস গুলা ফলো করে সুন্দর করে আঁকবা, দেখবা যে তোমার নিজেরই মনে একটা মানে একটা উইনার ফিলিং আসবে যে আমি পারলাম। তো এখন মানে যেটা হচ্ছে গিয়ে ব্যাপার যে আমাদের এই জিনিসগুলা স্টেপ গুলো আমি যেগুলো আমি বলবো, যেই এখানে 1 2 3 4 করে বইটা আমি বলেছিলাম আগে, যে খুব সুন্দর, আমাদের ঠিক যা যা দরকার তাই আছে, তাও কিছু জিনিস বাদ যাবে মাঝখান থেকে। আমি যেগুলো দেখাবো সেগুলো ডেফিনেটলি আমরা একটু মন দিয়ে দেখার ট্রাই করি। সো আমাদের ফার্স্ট অফ অল আমাদের একটা আছে যে টু ডিভাইড আ স্ট্রেট লাইন ইনটু আ গিভেন নাম্বার অফ ইকুয়াল পার্টস। হ্যাঁ, একটা সরল রেখাকে 5টা সমান ভাগে বিভক্ত করা, এটা হচ্ছে গিয়ে আমাদের টাস্ক। তো এখন দেখো এখানে তো যেটা হচ্ছে জিনিসটা এখানে একে দেওয়াই আছে। আমি তোমাদের নেক্সট ক্লাসে হোপফুলি একটা পাওয়ার পয়েন্ট নিয়ে আসবো যে স্টেপ বাই স্টেপ দেখাবো, সেটা আমি তোমাদেরকে দিয়েও দিব। তো তোমাদের এখানে কোনো সমস্যা নেই, স্টেপ গুলো একটার পর একটা আসলে তোমাদের আরো ওটা বুঝতে সুবিধা হবে। আর বইটা তো এই স্টেপ গুলো তোমরা লিখিত অবস্থায় থাকবে। যাই হোক, বলেছে যে প্রথম কথা আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে যে এ বি লাইন, তোমরা এ বি লাইন আশা করি দেখতে পাচ্ছ। এই এ বি লাইনটাকে আমরা কি করব, 5টা ইকুয়াল লাইনে ভাগ করব। তাহলে প্রথম কাজ যেটা করতে হবে আমাদের, যে 1 নাম্বার আমাদের স্টেপটা দেখি আমরা, যে ড্র এসি এট এনি অ্যাঙ্গেল থিটা টু এবি। তোমরা এসি দেখতে পাচ্ছ, এসি যে লাইনটা, এটা যে কোনো একটা অ্যাঙ্গেলে মানে এবি এর সাথে যে কোনো একটা অ্যাঙ্গেলে কেটে ফেলো এরকম, এই পয়েন্ট থেকে মানটা যাতে এ বিন্দুতে ছেদ করে। বুঝতেই পারছো আমাদের মেইন লাইনটা এবি, আর যেটা আমরা ইউজ করব, যেটা ইউজ করে এটাকে ভাগ করব, সেটা আমাদের এসি। তো এঁকে ফেলো, এঁকে রেখে দাও। এখন আমাদের সাপোজ 5 ভাগে ভাগ এখানে বলেই দিয়েছে যে 5 ভাগ, ঠিক আছে 5 ভাগ বলে দিয়েছে। তাহলে আমরা যেটা করব কি, আমাদের কম্পাসটাকে যে কোনো একটা শেপে নিব, মানে কম্পাসটা জাস্ট তুমি এ কে কেন্দ্র করে যে A1 এ এই জায়গায় একটা বৃত্তচাপ আঁকবা। বৃত্তচাপ বুঝো তো, মানে জাস্ট একটা আর কি তোমার কম্পাস দিয়ে একটা কাটা আর কি। তোমার এ কে সেন্টার করে আমি যেটা করব কি, এ কে এতে রাখবো কম্পাসের কাঁটাটা, আর পেন্সিলটা দিয়ে আমি জাস্ট 1 এ একটা এরকম বৃত্তচাপ আঁকবো। এবং সেটা কিন্তু কোনো মাপে না, ছোট করে মানে যে এইটুকু এরকম একটা আন্দাজে একটা ডিসটেন্সে, ধরো 1 সেন্টিমিটার মানে 2 সেন্টিমিটার ডিসটেন্সে একটা তুমি বৃত্তচাপ আঁকো। এর পরের স্টেপটা হচ্ছে তুমি 1 এ কাঁটাটা বসাবা, ওই কম্পাসটা নড়াবা না, মানে এ থেকে 1 এর যে ডিসটেন্স ছিল সেরকমই রেখে দিবা। 1 এ কাঁটাটা রেখে আবার 2 এ একটা কাটো, সিমিলারলি আবার 2 এ কাঁটাটা রেখে 3 এ একটা বৃত্তচাপ কাটো, 3 এ কাঁটাটা রেখে 4টা কাটো, যতগুলো ভাগ বলেছে ততগুলা কাটো। এই যে কয়টা হলো, এ থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5টা হয়ে গেল না? এই 5টা কিন্তু তোমার ইকুয়াল লেন্থে আছে। সো এখন তোমাদের যেটা করতে হবে, জাস্ট এই যে 5 থেকে এই যে লাস্ট যে তোমার লাইনটা আঁকলাম, ওইটা থেকে আমাদের ধরো এবি তো তোমার লেন্থটা নির্দিষ্ট করে দেওয়া থাকবে, এবি এর লেন্থটা নির্দিষ্ট করে দেওয়া থাকবে। সো তোমরা যেটা করবা,
যে 5 এর সাথে যে বি পয়েন্টটা কানেক্ট করে দিবা, তারপর জাস্ট এই যে এইখানে যে একটা অনুরূপ কোণ পাবা, এই যে বি পয়েন্ট, এই অনুরূপ কোণের মতো করে প্রত্যেকটা প্যারালালি এই যে তোমার এই লাইনগুলো এঁকে ফেলবা। যে 4 থেকে 4, এখানে এটার নাম দিয়েছে 4 প্রাইম, 4 থেকে 4 প্রাইম, 3 থেকে 3 প্রাইম, 2 থেকে 2 প্রাইম, 1 থেকে 1 প্রাইম। এটা করে ফেললে এই যে a1 প্রাইম, 1 প্রাইম, 2 প্রাইম, 2 প্রাইম, 3 প্রাইম, 3 প্রাইম, 3 প্রাইম, 4 প্রাইম, 4 প্রাইম বি। সো এইটা কিন্তু একটা তোমাদের ইকুয়াল লেন্থে ভাগ হয়ে গেল। তোমরা অনেকে এটা অন্য কিছুতে ইউজ হয়তো করেছো। তোমরা কি সার্ভিং ক্লাস করেছো? সার্ভিং জি স্যার, সার্ভে ক্লাস হয়েছে। সার্ভিং এ তো এই ধরনের কিছু জিনিস থাকার কথা ছিল। আমি আসলে তোমাদের আমার আইডিয়া নাই, মানে স্যার একটু ইজি স্যার করাচ্ছে। স্যার এই হ্যাঁ। জিনিসটা আগে করছিলাম, তখন আমরা স্ট্রেট লাইনের দুই পাশে হ্যাঁ। সেম অ্যাঙ্গেল নিছিলাম। সেম অ্যাঙ্গেল না, ওইটারও ইজি হয় স্যার। তোমার এটা তোমরা স্ট্রেট লাইনের দুই পাশে অ্যাঙ্গেল বলতে আমি ঠিক বুঝি নাই আসলে, এখানে বোঝাটাও কঠিন, যে সামনে থাকলে এঁকে দেখানো নিয়ে দিতে পারতাম, বাট এটা কিন্তু সোজাই। C5B equal to C4 4 prime. C5B equal to C4, হ্যাঁ হ্যাঁ, সেটাও তো তোমার একই কথাই, কোনো অসুবিধা নাই, প্যারালালি তো হইলো। মানে তুমি আলটিমেটলি এটা কি কোণ বলো তো? তুমি অনুরূপ কোণ নিচ্ছ, বুঝতে পারছো কথাটা? মানে এটা অনুরূপ কোণ নিচ্ছ তুমি। অনুরূপ কোণ নিলে তো এই অ্যাঙ্গেল গুলা হচ্ছে কি প্যারালাল হবে। এখানে কিন্তু বলেও নাই যে তোমার কি স্টাইলে তুমি এই যে প্যারালাল লাইন গুলো আঁকবে। এখানে খালি বলে দিচ্ছে, দেখো যে 4 নাম্বার স্টেপটা দেখো, যে 2 4 3 2 1 ড্র লাইন প্যারালাল টু 5 ফিট টু ইন্টারসেক্ট এ বি এট এই পয়েন্টগুলোতে। তো তোমরা সার্ভিং এ যেটা করছো এটা করলেও কোনো সমস্যা নাই, তোমাদের এই যে এই ইকুয়াল ভাগে ভাগ হলেই হবে, বুঝতে পেরেছো? মানে এখানকার স্টেপ গুলা যেটা বলেছে তো, আর তোমরা যেটা সার্ভিং এ করছো এটা কিন্তু একই অলমোস্ট, খালি জাস্ট ওই যে কোথায় অ্যাঙ্গেলটা নিচ্ছ এটা হচ্ছে গিয়ে ব্যাপার। এটা নিয়ে কোনো সমস্যা নাই, এই জিনিসটা আমরা মেইন কোনো টপিক না, এটা আমাদের অন্য ওই যে বিল্ডিং ড্রয়িং এ লাগে বলে আমরা এটা এখানে আর কি তোমার ইউজ করছি। স্যার ইন্টারসেকশনটা যদি লাইনটা থেকে বড় হয়ে যায়, মানে 5টা ইন্টারসেকশন যে করব, সেটা যদি লাইনটা ক্রস করে যায়, 5 নাম্বার কাটাটা সেটা যদি বি ক্রস করে যায় তখন কি? 5 নাম্বার কাটা বি ক্রস। যদি আচ্ছা ছোট একটা কথা বলে রাখি, শুনো শুনো, এখানে যে 5 বিটা একদম স্ট্রেট লাইন, মানে একদম লম্বালম্বি দেখা যাচ্ছে, এটা যে নট নেসেসারিলি এরকম লম্বালম্বি হতে হবে, বুঝতে পেরেছো? মানে এটা এখানে ওরা আঁকার জন্য এটা সামহাউ ওরা এভাবে এঁকে ফেলছে, এটা বাঁকা হলেও কোনো সমস্যা নেই। আমি তোমাদের দ্বারা একটু হোয়াইট বোর্ড দিয়ে আমি একটু বুঝাই। আমার এইখানে আমার অফিসের কম্পিউটার টাচ স্ক্রিন না, তো এটা হোয়াইট বোর্ড, আমি মাউস দিয়ে আঁকবো, বোঝানোর ওয়েও একটু কঠিন। ধরো এটা আমাদের ওই এবিটা, আর এটা হচ্ছে আমার ধরো এসিটা। ধরো তোমার এই 5টা চলে আসছে এইখানে, ঠিক আছে? তো তুমি কানেক্ট করবা তখন এই যে এইভাবেই কানেক্ট করবা, এই জায়গায় কানেক্ট করবা, তখন এই প্যারালাল লাইনগুলো এরকম এরকম হবে, বুঝতে পারছো? প্যারালাল লাইনগুলো এরকম বাঁকা বাঁকা হবে, মানে নট নেসেসারিলি যে তোমার ওখানে যে একদম স্ট্রেট মানে উপর থেকে নিচে আসছে এরকম হতে হবে না, মানে তোমার এই অ্যাঙ্গেলগুলো সেম থাকলেই তো হলো, বুঝতে পেরেছো? বাইরে চলে গেলে কোনো সমস্যা নেই, এই অ্যাঙ্গেল গুলো তোমার সেম থাকলেই হলো। মানে ওখানে ওই ছবিতে যেটা দেখা যাচ্ছে একদম স্ট্রেট এভাবে চলে আসছে, এটা তো আসলে ওখানে বইয়ে ওভাবে এঁকেছে, বাট এটা নট নেসেসারি একদম স্ট্রেট হতে হবে। এটা তোমার কি, তোমার উদ্দেশ্য হচ্ছে যে তোমার এই বি আর 5 এই দুইটা জিনিসকে তোমার কানেক্ট করতে হবে, এটা যেই অ্যাঙ্গেলেই থাকুক কোনো সমস্যা নেই। কথা বোঝা যাচ্ছে? এটা কিন্তু আহ মানে মানে সরল রেখা, মানে যে বলছো যে এক্সিট করে, যে এক্সিট করবে না তো, কারণ তুমি তো এই যে এই ডিসটেন্সটা যখন তুমি নিবা ফার্স্টে আন্দাজে, ওটা এরকম বুঝে শুনেই নিবা। একদম খুব বড় নিয়ে নিলে তো এটা তখন তাহলে একদম এই লাইন যেতে যেতে একেবারে এদিকে চলে যাবে, মানে তোমার ইসের বাইরে চলে যাবে, খাতার বাইরে। তো এই যে তুমি যে কম্পাসটা এই যে কাঁটাটা এখানে রেখেছে, এই যে বৃত্তচাপটা এখানে আঁকবা, সেটা একটু চোখের আন্দাজে একটু ছোট, মানে এমন ভাবে এঁকো যাতে তোমার খাতা ক্রস করে চলে না যায়। স্যার বি আর 5 একসাথে অ্যাড করার পরে কোন অ্যাঙ্গেলটা মেজার করতে হবে সেম অ্যাঙ্গেল রাখার জন্য? আচ্ছা দাঁড়াও।
আচ্ছা এখন ধরো আমার এই যে বি আর 5 আমি কানেক্ট করলাম, ঠিক আছে, বি আর 5 কানেক্ট করলাম। এখন তোমরা যেটা করবা যে আমাদের তো এখানে কিন্তু কাটা কাটা আছেই, মানে 5টা আমাদের বৃত্তচাপ এখানে কাটা আছে, 1 2 3 4। আচ্ছা যাই হোক, এটা আমি তো এখানে এটা আন্দাজে আঁকছি, হচ্ছে না, ঠিক আছে। তো এখন তোমরা যেটা করবা, তোমরা নিজেরাই বলো না যে এই যে 5b এর প্যারালালি তোমার এখান থেকে টানতে হবে, সোজা কথা এই যে এইখান থেকে তোমার প্যারালালি টানতে হবে, কিন্তু এদিকে তো জানো না, এদিকে তো ওটা বের করতে হবে। তো কিভাবে করবা বলো? আমরা এই অ্যাঙ্গেলটা নিতে পারি না, এই অ্যাঙ্গেলটা নিয়ে জাস্ট কি করতে পারি, এখানে বৃত্তচাপ টানতে পারি, যে এখান দিয়ে একটা কাটবো আর এই যে এই মেজারটা নিয়ে আবার এখান দিয়ে একটা কাটবো, তখন কি হবে আলটিমেটলি আমরা এটা তো আমার আকার স্কেল ঠিক নাই, এই যে এরকম জাস্ট হচ্ছে প্যারালাল, মানে এখানে ক্রস ছেদ করবে হচ্ছে কি ওই জায়গায়, তোমরা কি এটা বুঝতে পারছো না? মানে যে এই অ্যাঙ্গেলটা, এই অনুরূপ কোণ আর কি, অনুরূপ কোণটাই যে সব জায়গায় বসাবা, এই যে এখানে বসাবা, এখানে বসাবা, এখানে বসাবা, আলটিমেটলি ওটা কি হয়ে যাবে, তোমরা এই যে এখানে এরকম এই পাবা, এখানে পাবা, এখানে পাবা, তাহলে আলটিমেটলি তোমাদের এই যেরকম প্যারালাল যে লাইনগুলো তোমরা এটা কানেক্ট করতে পারবে এখান থেকে, কারণ তোমাদের তো আলটিমেটলি এদিকেই দেখাতে হবে, বুঝতে পারছো? তোমার অনুরূপ কোণ কিন্তু এদিকে থাকবে। যে জিজ্ঞেস করেছিল ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এটা খুবই সোজা কিন্তু, হ্যাঁ। আর এটা তবে অবশ্যই মানে বেসিক জিনিস না বুঝলে আমাকে বলবা, কারণ তোমাদের পরবর্তীতে কিন্তু আবার কঠিন কঠিন জিনিস আসলে আসবে, এই জিনিসগুলো প্রবলেম করতেছে, তখন বুঝতে পারতেছো না ঠিকঠাক মতো, তো ওই জন্য এটা মনে রাখা বেটার। আচ্ছা, ডিভাইডেড লাইন ইনটু রেশিও, এইগুলো আমাদের লাগবে না, রেশিও ওয়াইজ এই যে 3ও আমাদের 3টা অ্যাকচুয়ালি এটা তোমরা একটা অ্যাঙ্গেলকে কিভাবে বাইসেক্ট করতে হয় বাবা, দুই ভাগে ভাগ করতে হয়, এটা কি তোমরা জানো না? একটা কোণকে দুই ভাগে ভাগ করা, একটা কোণ দেওয়া আছে। জি স্যার জানি স্যার। আমি এটা আর যাচ্ছি না, এখানে স্টেপ লেখা আছে, যদি কেউ ভুলেও যাও, কারণ তোমরা এগুলো ইন্টারমিডিয়েটে সম্পাদ্য আঁকার সময় অনেক ইউজ করেছো, এসএসসি এইচএসসি থেকে ইউজ করে আসতেছে, এটা আমি আরেকবার বলছি না, তোমরা প্লিজ একটু এটা এখানে পড়ে একটু বুঝে নিও, ঠিক আছে? কারণ আমাদের অন্য জিনিস আছে, এটা আমি এখানে আর ইম্পর্টেন্স দিচ্ছি না। যাদের প্রবলেম হবে তাও এখানে পড়ে এটা বুঝে নিও, বা আমার বন্ধুদের হেল্প নিও, বা দরকার হলে 9-10 এর বই দেখো, সমস্যা নাই, ছোট ভাই বলে সেটাও চলবে। এটা লজ্জার কিছু নাই, আমি কিন্তু এটা তোমাদেরকে মানে মজা করতেছি না, সিরিয়াসলি বলছি, কারণ তোমার হেল্প সবার থেকেই নেওয়া যায়, সব বই থেকেই নেওয়া যায়, তো এটা খেয়াল রাখো একটু। আচ্ছা, টু ইনস্ক্রাইব এ স্কোয়ার ইন আ গিভেন সার্কেল, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা যে ওই যে সম্পাদ্য পড়ে আসছি ওই জিনিসগুলো, এগুলো আমাদের দরকার নেই। আমরা সরাসরি চলে আসি একেবারে আমাদের নাম্বার 8, টু কনস্ট্রাক্ট এ হেক্সাগন গিভেন দ্য লেন্থ অফ এ সাইড, একটা ষড়ভুজ কিভাবে আমরা আঁকবো, আজকের ক্লাসে আমরা এটাই শিখবো, ষড়ভুজটাই আঁকা শিখি আমরা। তো এই ষড়ভুজটা আমরা কিভাবে আঁকবো সেটা একটু দেখবো। তো ষড়ভুজ আঁকার হচ্ছে গিয়ে ষড়ভুজ কি নাকি এটা, হ্যাঁ হেক্সাগন, यस। তো এইখানে যেটা একটু মাথায় রাখতে হবে আমাদের, এটার দেখো এটারও স্টেপ কিন্তু খুব বেশি না, এটা দুই ভাবে আঁকা যায়, একটা আঁকা যায় কিন্তু কনস্ট্রাক্ট ইউজিং আ সেট স্কয়ার। সেট স্কয়ার তো তোমরা চিনোই, তো সেট স্কয়ার অ্যাকচুয়ালি সেট স্কয়ার না, আমি যেটা তোমাদেরকে বলবো সেট স্কয়ার ইউজটা আমি পছন্দ করি না পার্সোনালি, কারণ ওটা একটা মানে কি বলবো ইউনিভার্সাল জিনিস না। সেট স্কয়ারের চেয়ে বেটার ইউজ করা হচ্ছে কি তোমাদের যে চাঁদা, ঠিক আছে? আমি বলি যে চাঁদা, কম্পাস, এই স্কেল, এই তিনটা জিনিস ইউজ করে দুনিয়ার সবকিছু আঁকা যায়, চাঁদা, কম্পাস, স্কেল আর মানে পেন্সিল। তো এই তিনটা জিনিসের উপর ইম্পর্টেন্স দিবা হলো সেট স্কয়ার, এরকম বাই ডিফল্ট অ্যাঙ্গেলটা আঁকে দেওয়া থাকে, ঠিক আছে? যারা সেট স্কয়ার বুঝতেছো না কথাটা, এটা হচ্ছে ওই যে তিন কোণা টাইপের স্কেল যেগুলো তোমাদের জিওমেট্রি বক্সে থাকতো, খুব একটা কাজে লাগতো না আমাদের, সেই জিনিসগুলো। তো ওইটা ইউজ আমি মানা করব এখানে, যে যদিও বলেছে ইউজিং সেট স্কয়ার, বাট এখানে আমরা সেট স্কয়ার ইউজ না করে ওই চাঁদা ইউজ করবো, প্রট্রাক্টর ইউজ করবো, ঠিক আছে? তো এখানে আমরা একটু দেখি এটা আমরা কিভাবে করব, এটা তোমাদের একটা টাস্ক, এটা তোমাদের অ্যাসাইনমেন্টও থাকবে, এটা তোমরা করবা। ধরো আমাদের এবি একটা লাইন ফিক্সড দেওয়া আছে, হ্যাঁ, আমি সাথে সাথে হোয়াইট বোর্ডটাও ইউজ করি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আসলে একসাথে কি দুইটা শেয়ার দেওয়া যায় নাকি, মাল্টিপল শেয়ার? আপনি স্ক্রিনেই লিখতে পারবেন। আচ্ছা আমি দেখি, অসুবিধা নেই, আমরা দুইটাই ইউজ করব, এটাতে একে তো এটা তো এখানে থাকবে, তো এখানে থাকলে আমাদের প্রবলেম তো নাই। স্যার আপনি ওই স্ক্রিনটাতেই লিখতে পারবেন স্যার উপরে। ওই স্ক্রিনটা এই পিডিএফ ভার্সনটা একটু পুরানো, ওইটার উপর ড্র করা যাচ্ছে না সামহাউ, ওই জন্য। তাহলে স্যার এন্টারিও ফুল স্ক্রিন দিয়ে দুইটা হচ্ছে উইন্ডো আর কি পাশাপাশি রাখলাম।
ও আচ্ছা, মানে তুমি বলতে হচ্ছে এন্টার স্ক্রিন শেয়ার দিয়ে গুড, ভেরি হ্যাঁ, গুড, এইটাই এন্টারটা দিয়ে দুইটা উইন্ডো মিনিমাইজ করে পাশাপাশি রাখি। থ্যাংক ইউ, এই জিনিসটাই আমি ভুলে গেছিলাম। আমি তাহলে এন্টায়ার স্ক্রিন আমি শেয়ার দিয়ে দিই। ইয়েস, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব, কিন্তু হোয়াইট বোর্ড শেয়ার দিলে তো পাশাপাশি শেয়ার দেওয়া যাবে, এই তো আরেক সমস্যা। আচ্ছা, অসুবিধা নেই, আমরা জাস্ট হচ্ছে গিয়ে কুইকলি তোমার এটা করে যাই, অসুবিধা হবে না। তোমাদের আমি প্রথম কথা বলি। প্রথম কথা হচ্ছে গিয়ে যে তোমাদের যখন বলা হবে যে একটা অক্টাগন বা একটা হেক্সাগন বা একটা পেন্টাগন আঁকো, মানে আমরা এটা কুইজে দিব যে এটা আঁকো, হ্যাঁ। তো এখন তোমাদের যেটা বলা থাকবে যে আমাদের অক্টাগন মানে কি, ধরো অক্টাগন, আমি এখন আমরা হেক্সাগন শিখবো, ওটা আমি বলছি অক্টাগন মানে কি, অষ্টভুজ, হ্যাঁ। তো অষ্টভুজ, কিন্তু অষ্টভুজ তো 8টা বাহু ডিফারেন্ট হতেই পারে মানে দৈর্ঘ্য, কিন্তু আমরা এখানে অ্যাকচুয়ালি আমাদের দৈর্ঘ্যগুলো সবার সেম হবে। তো তোমরা যেটা মাথায় রাখবা যে তোমাদের কোশ্চেনে হয়তো বলা থাকবে যে একটা হেক্সাগন আঁকো, যে হেক্সাগনটার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে সাপোজ 5 সেন্টিমিটার, ঠিক আছে, সাপোজ 5 সেন্টিমিটার, এটা হচ্ছে গিয়ে আমার একটা বাহুর দৈর্ঘ্য। তো এখন যদি তোমাদের বলে যে আমাদের হেক্সাগনের একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে আমরা এখন হেক্সাগনটা কিভাবে আঁকবো? তো আমরা এখন একটু দেখি, আমি তোমাদেরকে একই সাথে পিডিএফটাও একটু ফলো করাবো এই জন্য যাতে তোমরা একটু রিড করতে পারো যে কিভাবে আমরা আঁকবো। প্রথম কথা হচ্ছে গিয়ে তোমরা খাতার এখন এই যে প্রথম বাহুটা যে আঁকবা, এটা আঁকাও কিন্তু একটা তোমার মানে স্ট্র্যাটেজিক্যাল বিষয়, যে আমি এটা অ্যাকচুয়ালি খাতার কোথায় আঁকবো। কোন ড্রয়িং এ হতে পারে যে আমার ধরো এটা আমার A4 পেপার, আমি এখানে এঁকে দিলাম, হ্যাঁ, কিন্তু দেখা গেল যে ওটা অ্যাকচুয়ালি আমার এরপরে আমাকে আবার নিচে যেতে হবে, মানে এরকম নিচে, মানে অক্টাগনটা আমার যেতে যেতে নিচে চলে যাচ্ছে, তখন আমি আর কি করবো, তখন তো আমার উপায় থাকবে না, এই যে এরপরে তো আমি আঁকতে গেলে আমার খাতা নিচে চলে যাচ্ছে। তো এই জিনিসটা আমি তোমাদের বলবো যে একটু খেয়াল রাখবা যে অক্টাগনটা বা যে কোনো শেপই, যে আমাদের প্রথম ইটা কোথায়, মানে প্রথম স্ট্রোকটা যে আমরা দিচ্ছি সেটা কি আমরা উপরের দিকে যাবে ড্রয়িংটা, না নিচের দিকে যাবে, না ডানে যাবে, না বামে যাবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমরা এখানে মানে হেক্সাগন আঁকার ক্ষেত্রে আমি বলে দিয়েছি আমার প্রথম ইটা হচ্ছে যে 5 সেন্টিমিটার হেক্সাগন। তো তোমাদের আমি অ্যাসাইনমেন্ট আমি লিখে দিব, বাট এখন আগে একটু জেনে রাখো যে তোমাদের হেক্সাগন আর এই যে লাইন যে আমি ভাগ করা, এই দুইটা জিনিস তোমরা কিন্তু এটা নেক্সট দিন আমাকে একটা অ্যাসাইনমেন্ট হিসেবে আপলোড করবা। হেক্সাগনটার ডিসটেন্সটা হবে তোমাদের যারা ইভেন রোল নাম্বার আছো, মানে যারা জোড় রোল নাম্বার আছো, তাদেরটা হবে 6 সেন্টিমিটার একটা সাইড হেক্সাগনের। আর যারা হচ্ছে গিয়ে অড আছো, তারা কত করবা, তারা 6 করলে ওরা 7 করো, একটু বড় দেখে করো। 7 সেন্টিমিটার আমার তো মনে হয় সমস্যা হওয়ার কথা না খাতায়, ঠিক আছে। তো 6 আর 7 ইভেন আর অড, তোমরা এটা নেক্সট দিন একে আমাকে আপলোড করবা ক্লাসরুমে। তার লাইনটা কত সেন্টিমিটার নিব? হ্যাঁ, বলেই তো দিলাম 6 আর 7, এই যে ইভেন আর অড, মানে যারা ইভেন রোল নাম্বার তারা 6 নিবা, যারা অড রোল নাম্বার নিবে তারা 7 নিবা। স্যার এটা তো হেক্সাগন ঠিক আঁকা আছে, আমি লিখে দিব, আমি আবার তোমাদের ওই যে ক্লাসরুমে বলে দিব, আমি আগে নিজে একটু খাতায় দেখবো যেটা মানে ক্রস করে যায় কিনা, বাট এটাই থাকবে মোটামুটি। আমি তোমাদের মানে অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইন করে দিব, তো ওখানে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তোমরা এখন জাস্ট একটু কুইকলি এটা শিখে নিন, ক্লাস টাইম খুব শেষ হয়ে যাচ্ছে প্রায়। স্যার অ্যাসাইনমেন্ট পেপারগুলো কিভাবে রেডি করবো একটু বলে দিলে ভালো হতো। Recording stopped. আর কোথায় গেল? ক্লাস করে চলে গেছে। হ্যাঁ, ক্লাস শেষ। নেটওয়ার্কের বাইরে
স্যার কি আমাকে প্রথমে ডাকছিল? কে করার জন্য ডাকছিল? প্রথম দিকে ডাকছিল। জাহিদ কই? ওকে জাহিদকে ছাড়া আমি ক্লাস শুরু করব না। জাহিদ তোর মার্ক কমায় দিবে। তুমি সাবধান হয়ে যাও, বুঝছো? তোমার নামে এমনি রেড অ্যালার্ট আছে। মুখটা খারাপ করলাম না। সরি একটু ইয়ে হয়ে গেছিলাম আমি, একটু অসুবিধা নাই। তো সবাই জি স্যার, লাউড এন্ড স্যার। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কথা আমি যেটা বলছিলাম, লাইন বলেছিলাম একটা জাস্ট এবি একটা নিচে। এখন এখানে 2 নম্বর ইনস্ট্রাকশনটা কি দিয়েছে, ইউজ 30 60 ডিগ্রি সেট স্কয়ার ড্র লাইন a1 a2 b1 b2। এখানে আমি তোমাদের বলছি যে কিভাবে কি করবা। 30 60 ডিগ্রি সেট, তোমাদের 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণে দুইটা লাইন আঁকতে হবে, a1 a2 b1 b2। আমি তোমাদের একটু এখানে দেখাচ্ছি হোয়াইট বোর্ডে, তার আগে তুমি বলে যে ওয়ান লাইন, a1 লাইন হচ্ছে এই যে এখানে a, আর এখানে হচ্ছে এই যে 1, এই লাইনটা হচ্ছে a1। a2 লাইন কোনটা, এই যে আমার a তো ফিক্সড, আর এই যে 2 দেখো 2 কোথায়, তার মানে যে এইটা যে লাইনটা এটা হচ্ছে আমার a2 b1 b2। সিমিলারলি যে b এর সাথে 1 কোথায় আছে দেখো, এই যে 1, b এর সাথে এটা হচ্ছে কি আমার 1 উপরে, আর আরেকটা হচ্ছে গিয়ে b2 এই যে কোণায়। মানে বুঝতেই পারছো যে তোমার আমাদের আলটিমেটলি যে এ পয়েন্টে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, একটা 30 ডিগ্রি কোণ আঁকতে হবে। এখন ঘটনা হচ্ছে যে আমি দুইটা কোণ আঁকবো কিভাবে, আমি এখন হোয়াইট বোর্ডে আরেকটু জিনিসটা ক্লিয়ার করে দেখাই। ও, মিটিং থেকে আমি চলে গেছি, হোয়াইট বোর্ডেও নাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এই যে আমরা ফার্স্টে একটা এখানে a1 a2 আঁকবো, এটা আমাদের হচ্ছে গিয়ে এই সাইডটা হচ্ছে গিয়ে আমার a, আর এই দিকটা হচ্ছে গিয়ে আমার b। এখন আমরা যেটা করব, ওখানে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন a পয়েন্টে আমি এরকম একটা আচ্ছা, এখন আমি আমি জাস্ট এখানে তোমাদেরকে কনস্ট্রাক্ট করে জিনিসটা দেখালাম যে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি করে দুইটা কোণ তোমরা আঁকলা। এখন কথা হচ্ছে কোনটা কত, কোনটা কত। এখন কোনটা কতর ক্ষেত্রে এখানে একটু কষ্ট করে দেখো, এখানে অ্যাঙ্গেল গুলো কিন্তু বলাই আছে যে এটা 60 ডিগ্রি, সো আরেকটা হবে তোমার 30 ডিগ্রি। এখন a1 a2 b1 b2 এই তোমরা লাইনগুলা এঁকে ফেললে, ওটার কিন্তু কোনো মেজারমেন্ট নেই, মানে জাস্ট তুমি ওই যে a আর b কে সেন্ট্রিক করে 60 ডিগ্রি তোমার লাইন এঁকে ফেললে। সরি, মানে 30 ডিগ্রি কোনো লাইন মানে অ্যাঙ্গেল কিন্তু এখানে নাই, দুইটাই হচ্ছে কি 60 ডিগ্রি দুই সাইড থেকে আসবে। ঠিক আছে, দুইটাই 60 ডিগ্রি কোণ দুই সাইড থেকে। আমি যদি আবারও একটু তোমাদেরকে এটা দেখাই যে দুইটা 60 ডিগ্রি কোণ দুই সাইড থেকে a এবং b পয়েন্টে তোমার এঁকে ফেললে, এই যে সব 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ঠিক আছে, এটা যে নাম দিয়েছে ওরা কি 1 2 কি নাম দিয়েছে, যেটা বোধহয় দিয়েছে 1, এটা দিয়েছে হচ্ছে গিয়ে 2। সিমিলারলি আবার ওরা এটাকে দিয়েছে হচ্ছে গিয়ে 1, এটাকে দিয়েছে। তাহলে কোন দিকে আঁকলাম? হ্যাঁ বলো। 30 ডিগ্রি তাহলে কোন দিকে না আঁকলাম? না না, 30 ডিগ্রি এখানে নাই, ওটা ওখানে লিখেছে 30 60 প্রোটেক্টর ইউজ করে। প্রোটেক্টরটার নাম 30 60 ডিগ্রি, মানে ওই যে তোমার যে প্রোটেক্টর, সরি প্রোটেক্টর রেকর্ডটা আনলে ভালো হয়। হ্যাঁ সরি স্যার, রেকর্ডটা করলে ভালো হয়। রেকর্ডটা স্টার্ট করি নাই আমি, না ওই যে ইটা চলে গেছে। Recording in progress. সরি, আমি প্রোটেক্টর বলছি, এটা হচ্ছে সেট স্কয়ার। সেট স্কয়ার তোমরা চিনো না, ওই যে তোমার এই টাইপের যে একটা স্কেল গুলো যে থাকে, ওটা ওই একদিকে 60 ডিগ্রি থাকে আর একদিকে 30 ডিগ্রি থাকে, ওই জন্য ওটার নাম 30 60। এখানে আমাদের কোনো 60 ডিগ্রি কোণ নাই, দুইটাই সবই হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, যে a এর দুই পাশে 60 ডিগ্রি, আবার b এরও দুই পাশে 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ করে আমরা এখানে জাস্ট এই যে এই যে 1 2 2 1 এরকম একটা নামকরণ, এটা নামকরণ নট নেসেসারি। ঠিক আছে, নামকরণ এত ইম্পর্টেন্ট কিছু না, তোমরা ওইটা নিয়ে বোদার্ড হবে না। তোমরা খেয়াল রাখবা যে আমাদের মানে আঁকাটা ঠিক হচ্ছে কিনা, মানে আলটিমেটলি দিন শেষে তোমরা বুঝবা যে হেক্সাগন তৈরি হচ্ছে কি হচ্ছে না, সেটা হচ্ছে আসল কথা। তো যাই হোক, আঁকলা।
এখন এই যে একে রেখে দিলা, 3 নাম্বার স্টেপ কি বলছে, থ্রু ও the point of intersection between the lines A2 at B and B2 at E। আচ্ছা, এন্ড কথা এরা কিন্তু একটু মানে শর্টকাট কথা বলা, তো কথাটার সাথে তোমাদের কিন্তু এই ছবিটার মিলটা দেখতে হবে। থ্রু পয়েন্ট ও, এই যে ইন্টারসেকশন একটা করবে পয়েন্ট, বলেছে যে ওইটা দিয়ে A2 at D, কোথায় D আর কোথায় A2। আচ্ছা, আমরা এখন একটু করি, আমাদের যেটা এখানে করতে হবে আমি তোমাদেরকে এখানে একেই বুঝাই সবচেয়ে ভালো সেটা। আমাদের এই যে ইন্টারসেকশন যেটা আমরা এখানে করেছি, ক্রস সেকশন, এই যে তোমার এই জায়গায় এটা আমাদের ও, আমরা এইখান থেকে যদি এরকম একটা প্যারালাল লাইন টানি, এই ও কে সেন্টার করে আমরা যদি একটা, এই যে ও, এটার যদি আমরা নাম দিই যে এটা ও, ও কে সেন্টার করে যদি আমরা প্যারালাল লাইন টানি, এখানে একটা কাটা বৃত্তচাপ তৈরি হবে, এখানে একটা বৃত্তচাপ তৈরি হবে। এটা যেটা হবে যে তোমাদের এই যে এবি এর যা লেন্থ, এই লেন্থটাও কিন্তু সেমই হবে, বি1 এর লেন্থটাও সেম হবে, তোমাদের এটা এবি এর প্যারালাল করে এখানে আঁকতে হবে। এখন এবি এর প্যারালাল করে ওতে তোমরা কিভাবে আঁকবা, এটা কি কেউ বলতে পারবা? আমরা যে এবি এর প্যারালাল করে ওতে যে 1 থেকে 1 প্রাইম, এটা ধরো আমি ও নাম দিয়ে দিই 1 প্রাইম, এটা কিভাবে আঁকবা? কারো মাথায় আসতেছে কিছুটা? O2 এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করব, ড্র না করব। স্যার, ও এর যে লেন্থ আছে স্যার এটা দিয়ে এটা অ্যাকচুয়ালি অনেক ভাবে করা যায়, তোমার একান্তর কোণ দিয়ে করা যায়, অনুরূপ কোণ দিয়ে করা যায়, বিপরীত কোণ দিয়ে করা যায়। তোমরা এখানে কি করবে এটা তোমাদের বিষয়, কারণ ওখানে আমাদের ফিক্সড কোনো কিছু বলে দেয় নাই, বলেছে শুধু এটা আঁকতে। তো এটা আশা করি তোমরা পারবা। এখানে একটু দেখে নাও যে এখানে কোণগুলা, এই যে তোমার ধরো এই যে এই কোণটা, আবার এই যে এই কোণটা, এই কোণ দুইটাকে কি বলে, যে এই দুইটা কোণকে কি বলে পরস্পরের? একান্তর কোণ। কোণ। তোমরা এটা পারবা না? জি পারবো। আচ্ছা, তাহলে তোমরা এই যে ও তে ইন্টারসেক্ট এরকম একটা প্যারালাল লাইন এঁকে ফেললে আমরা কি পেয়ে যাবো, যে 1 প্রাইম, এটা যে এই জায়গায় ছেদ করবে, এটা কিন্তু তোমার দুইটা পয়েন্ট হয়ে গেল। এখন একদম ইজি, 1 এ তোমার কম্পাসটাকে বসাবা, কাঁটাটা, এই যে ধরো এই যে 1 এ, ধরো যে এইটাতে, ঠিক আছে, যে এইখানে আমাদের কম্পাসের কাঁটাটা বসাবা। আর পেন্সিলটা কোথায় নিবা? পেন্সিলটা নিবা এতে, 1 এ কাঁটা বসাবা, এতে পেন্সিলটা নিবা, ব্যাস। এখন তোমরা ওইটাকে ফিক্স রেখে এই দিকে একটা বৃত্তচাপ কাটবা, তারপর এইখানে কাঁটাটা বসাবা, এই জায়গায় একটা বৃত্তচাপ কাটবা, ব্যাস, তোমাদের তাহলে হয়ে গেল না? তোমরা কি বুঝতে পারলে আমি কি বললাম? এই যে 1 এ কাঁটা বসাবা, কম্পাসের বৃত্তচাপ নিবা 1 এর সমান করে, তারপর এই যে কম্পাসটা ঘুরিয়ে এই জায়গায় একটা 2 তে, যে এই জায়গায় যদি মানে তোমরা কাটো পেন্সিল দিয়ে, তাহলে যে এইটা পেয়ে যাবা। সিমিলারলি আবার 2 তে কাঁটা বসাবা, এই জায়গা থেকে 2 থেকে এইদিকে, যে এটাও 2, এটাকে তোমরা 2 প্রাইম নাম দিবে, তো তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। তো এখানে তোমরা 2 প্রাইম নাম দিয়ে এখানে একটা কাটলে এখানেও একটা পেয়ে যাবা। ফাইনালি আর কাটাকাটির দরকার নেই, যে এই দুটো জাস্ট কানেক্ট করলেই তোমরা হেক্সাগন ড্র হয়ে গেল। এটা কিন্তু খুবই ইজি একটা ছিল। কোশ্চেন আছে স্যার। লাস্ট একটু হ্যাঁ, বলো। আরেকবার একটু বলো। আচ্ছা, একটা কোশ্চেনটা একজন বলো আগে, তারপরে আমি বলছি স্যার, আবার। ও এ আর ও 1 এই দুইটা লেন্থ কি সমান? ও এ ও 1, হ্যাঁ, ও এ আর ও 1 এর লেন্থ সমান, হ্যাঁ। ও তাহলে তো স্যার ওই যে প্যারাল লাইন আঁকার হুম, সময় হুম। আমরা ওই যে আমরা তো প্রথমে A1 আর এদিকে হচ্ছে B1 ড্যাশ তো মানে বাড়ায় এঁকে হুম, নিচ্ছি হুম, স্যার। হুম। দেন আমরা স্যার ও এর দুইটা ও এ আর A2 আর বি আর 2 যদি আমরা যোগ করে তাহলে ও পাইতেছি। আচ্ছা, ও থেকে এ পর্যন্ত যে লেন্থ ওইটা স্যার A1 থেকে কেটে নিলেই তো আমরা ওই ইয়েটা পাবো। হ্যাঁ, 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 মানে তোমরা কম্পাস ইউজ করেও সেটা করতে পারবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। কম্পাস ইউজ করেও তোমরা করতে পারবে, এক্স্যাক্টলি ঠিক বলেছো তুমি, কারণ এটা কিন্তু ডিসটেন্স গুলো তো সেম হবে, কর্নার পয়েন্টের ডিসটেন্স গুলো তো সব সেম হবে। জি স্যার। ও তুমি ঠিকই বলেছো, যে মানে ওকে সেন্টার করে আমি ও এর সমান বৃত্তচাপ নিয়ে এতে কাটতে পারি, অথবা এখানে ইন্টারসেকশন, মানে যেভাবেই হোক তুমি ফাইনাল চেকটা দিতে হবে কি বলো তো? ফাইনাল আমরা এঁকে ফেললাম, তারপরে কি চেকটা দিতে হবে? যে Any idea? সবগুলা 5 সেন্টিমিটার সবগুলো 5 সেন্টিমিটার হয়েছে কিনা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাই তোমাদের অ্যাকুরেসিটা আলটিমেটলি মেজারমেন্ট হবে, যে সবগুলো 5 সেন্টিমিটার হয়েছে কিনা। সো তোমাদের আজকে এইটুকুই থাকুক। আমরা যা প্রথম ইনস্ট্রাকশন, আমাদের ক্লাস, আমরা টাইমও কমে গেছিল। স্যার এখানে কোন পেন্সিলটা ইউজ করব? হ্যাঁ, সরি স্যার চিত্র আঁকার সময় কোন পেন্সিলটা ইউজ করব? তোমরা এটা এইচবি ইউজ করতে পারো, মিডিয়াম যেটা আমাদের, ঠিক আছে। এইচবিটা অ্যাভেলেবল সবার কাছেই থাকে, অথবা এটা কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই, তোমরা অন্য যে কোনো স্কেল, বাট
তোমরা যেহেতু এটা আপলোড করবা যদি ক্লিয়ার হয়, ঠিক আছে, একদম হালকা কোনো বি ক্যাটাগরির পেন্সিল ইউজ করো না, মানে যেটা B1 B2 B এই ধরনের গুলো ইউজ করো না, এইচ যাতে থাকে পেন্সিলে লেখা সেটা একটু খেয়াল রেখো। স্যার স্যার বলো। এই যে আমরা বৃত্তচাপ গুলো আঁকবো, হ্যাঁ। কোন আঁকবো, এগুলা মানে ছবিতে থাকবে নাকি ছবি হেক্সাগন আঁকার পর না না না, বসে- থাকবে থাকবে থাকবে, ডেফিনেটলি থাকবে। একদম বেশি গাঢ় করে থাকবে না, মানে তোমার ওই যে তোমরা সম্পাদ্য আঁকার সময় যে কাজটা করতে না, এখনো তোমরা সেটাই করবা, বুঝতে পেরেছো? কারণ জি, স্যার। ছবিতে তোমার বৃত্তচাপ না থাকলে আমি কিভাবে বুঝবো তুমি কিভাবে আঁকবে, তাই না? মানে জি। তোমাদের আর তোমরা মুছে ফেললে তো তোমার ছবি নষ্ট হবে, বুঝছো? শুধু কি ছবিটা আঁকবো নাকি স্যার জি, স্যার। স্টেপ কয়েকটা লিখে দিব? হ্যাঁ বলো, কি বলছিলে? তো ছবিটা আঁকার পরে স্টেপ কয়েকটা কি লিখে দিব না শুধু ছবিটা? তোমরা আপাতত কোনো ছবি নিয়ে স্টেপ লেখার দরকার নেই, স্টেপ তো আমি বললাম তোমাদের মাথায় থাকবে। আচ্ছা স্যার অ্যাসাইনমেন্ট পেপার গুলো কিভাবে রেডি করবো স্যার? অ্যাসাইনমেন্ট পেপার যেভাবে রেডি করবা সেটা হচ্ছে গিয়ে তোমার একটা A4 পেপারে তোমরা চারদিকে মার্জিন দিবা, চারদিকে, ঠিক আছে, মানে চারদিকেই মার্জিন দিবা, সেটার কোনো আমি নির্দিষ্ট বলছি না, তোমরা এটা একটা এমন ভাবে দিবা যাতে মার্জিনের উপরে তোমাদের নাম এবং রোল নাম্বারটা আটকায় আর কি, মানে মার্জিনের ভিতরে কোনো লেখা থাকবে না, কথা বুঝতে পারছো? A4 পেপারে ফোর সাইডেই মার্জিন দিবা, একদম উপরে। নরমালি আমরা যেটা করি ড্রয়িং শিটের নিচে দেই, তো এটা A4 পেপার এখানে উপর নিচে দেওয়া কোনো ব্যাপার না, তোমরা উপরেই দিবা। তোমাদের নাম থাকবে, স্টুডেন্ট আইডি থাকবে, এই দুইটা জিনিস মাস্ট থাকবে, সেকশনটাও দিতে পারবে, এটা কোনো নেসেসারি না, বাট নাম এবং স্টুডেন্ট আইডিটা থাকবে, এটা দিবা লেফট সাইডে। আমি তোমাদের আরেকটু এটা করে দিই, সাপোজ আমাদের এটা একটা A4 পেপার। এখন A4 পেপারে তোমরা যেটা করবা যে প্রথমেই হচ্ছে কি একটা আমাদের ভিতরে মার্জিন দিয়ে দিবা, ঠিক আছে, এরকম একটা মার্জিন থাকবে ভিতরে। এখন মার্জিন দিয়ে তারপর কি করবা, এই যে উপরে এই জায়গায় এইখানে তোমাদের উপরে লিখবা তোমাদের নাম, নামের নিচে রোল নাম্বার, আর ডান দিকে এই জায়গায় লিখে দিবা তোমাদের অ্যাসাইনমেন্টের নাম। ধরো এটা কি, যে তোমার ড্রয়িং অফ এ রেগুলার হেক্সাগন, ঠিক আছে, বা হেক্সাগন ড্রয়িং, মানে এখানে অ্যাসাইনমেন্টের নাম থাকবে, এইদিকে তোমাদের নাম আর রোল নাম্বারটা থাকবে। আর পুরাটাই পেপারটাই যাতে তোমার ওই পিডিএফ এ তোমাদের আর্টে সেটা একটু খেয়াল রাখো, দেন রোল নাম্বারটা যাতে অবশ্যই থাকে, রোল নাম্বার না থাকলে তো বোঝা সমস্যা হবে, বুঝতে পারছো? তো আমাদের এইখানে আমি আর একটু এই যে পিডিএফটাতে যাই, ওই যে আমাকে বললা যে কম্পাস ইউজ করে দেখো, আমাদের পরবর্তীটা ছিল পুরোপুরি কম্পাস, মানে তুমি যে 2 নাম্বার মেথডটাই বলে দিছো, তো এটা আমাদের এই কম্পাস ইউজ করি বা কি বলে এটাকে, এখানে যেটা আমি যেভাবে বললাম লাইন ইন্টারসেক্ট করে প্যারালাল ইউজ করি, কোনো সমস্যা নেই, আঁকবা, অসুবিধা নাই। তবে আমার মতে যে আমরা এভাবেই আঁকি, যে প্যারালাল লাইন নেওয়ার শিখি, ঠিক আছে, তাহলে আমাদের যে একান্তর কোণের কনসেপ্ট এগুলো আরেকটু ক্লিয়ার হবে, যেহেতু আমরা অনেকদিন এগুলো থেকে দূরে আছি। আমরা এই যে প্যারালাল লাইন ও দিয়ে এঁকে তারপরে আর কি সেটা আঁকবো। আর এটা শিখে রাখা, এটা তোমরা দেখো অনেকজন নিজে থেকেই বলে দিল, তো তোমরা তোমাদের মাথার মধ্যে এখন অনেক রকম নিয়ম নিজেরাই তোমরা বের করতে পারবা, বাট আমি সাজেস্ট করবো তোমরা আগে এটা ঠিক রাখো। তোমাদের অ্যাসাইনমেন্ট দুইটা থাকবে, একটা হচ্ছে লেন্থটাকে সরি ডিভাইড করা, আর হচ্ছে এই রেগুলার এক্সাম, ঠিক আছে। আমি তোমাদের এটা ডিটেইলস ইনস্ট্রাকশন একটু পরে বা আজকেই দিয়ে দিব আর কি সন্ধ্যা। স্যার আমাদের সাবমিশন ডেট কবে থাকবে? এটা অলওয়েজ নেক্সট ক্লাসের আগে, মানে নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে তোমরা এটা সাবমিট করবে। স্যার শুধু ছবি আঁকবো নাকি প্রসিডিউরও লিখবো? না, প্রসিডিউর লেখার দরকার নেই, আগে ছবি আঁকো, ঠিক আছে। A4 পেপারে শুধু ছবিটা থাকবে, প্রসিডিউর লেখা লাগবে না। ক্লাস দুইটাই আমাদের- একসাথে করে দিতে পারবো না স্যার? হ্যাঁ বলো, আমি দুইজন একসাথে বলছো তো, বুঝি না, একজন বলো। স্যার দুইটাই এক পেজে করে দিতে পারবো? না, দুইটা এক পেজে করবা না, এই কাজটা তুমি পারবাও না, কারণ তোমার এই যে আমি যেটা বললাম সাইজ, এটা তুমি এক পেজে আটাতে পারবা না, দুইটা দুই পেজে হবে, ঠিক আছে। যেটা আমি প্রথমেই বললাম, ওই যে A3 বা বড় পেপার হলে আমরা এটাকে ভাগ করে দিই, A4 এ তুমি এটা আসলে ভাগ করলে তোমার মানে দেখতে খারাপ লাগবে, ঠিক আছে, একটা এক পেজে। স্যার নেক্সট ক্লাসটা কবে হবে? নেক্সট ক্লাস আমি কবে বলেছি, ওই যে রবিবার আর মঙ্গলবার। আজকে রবিবার, পরশুদিন আমাদের তো মঙ্গলবার। আমাদের দুই সেকশন তো একসাথেই ক্লাস হবে সব সময়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেকচার গুলো একসাথেই হবে, আর যদি কোনো অ্যাসেসমেন্ট পরীক্ষা রিলেটেড কিছু হয় সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব, আলাদা আলাদা হবে তখন সেটা, লেকচার গুলো একসাথে হবে। তাহলে আমাদের সপ্তাহে রবিবার আর মঙ্গলবার প্রত্যেক সপ্তাহে।
হ্যাঁ হ্যাঁ, কারণ তোমাদের রুটিনে তোমরা তো দেখছো যে এবি এবি করে টোটাল 4টা ক্লাস হয়, মানে তোমরা একটা সেকশন 2টা ক্লাস, তো তোমরা তো আলটিমেটলি 2টা ক্লাসই পাচ্ছ, বুঝতে পারছো না? মানে আমরা আর কি একসাথে করে দিচ্ছি। কারণ লেকচারটা ধরো এখন তোমাদের আমরা একই বক বক দুইবার করে করা, মানে এমনি ধরো যদি ফিজিক্যাল ক্লাস হইতো তখন যেটা হতো কি যে তোমাদের 130 জনকে তো একসাথে আমরা বসাতে পারতাম না, একসাথে অ্যাসেস করতে পারতাম না। এখন যেহেতু আমাদের অ্যাসেসমেন্টটাই নাই, ক্লাস অ্যাসেসমেন্টটাই নাই, তো আমাদের আলটিমেটলি 65 আর 130 তো মানে এটা পার্থক্য নেই। মানে তোমাদেরও এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আমাদেরও এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো ওই জন্য রুটিন করার সময় হোমওয়ার্কটা স্যার নেক্সট রবিবারে জমা করব না? হ্যাঁ, এই